টপ রেটেড প্লাস ব্যাচ পেতে হলে আপনাকে ১ বছরে $১০,০০০ আর্ন করতে হবে। সেটা হচ্ছে ক্লায়েন্ট মানেই শুধু যে ইউএসএ ক্লায়েন্ট এটা না। তো আপনি যদি রাত জাগাটা এভয়েড করতে চান তাহলে আপনি অস্ট্রেলিয়া আছে, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে রাত জাগতে হবে না। প্রোফাইল সাজানো যখন আমরা শুরু করব, আমাদের প্রথম যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল প্রোফাইল ইমেজ। আপনার প্রোফাইলের ভিউটা কি উপর দিকে যাচ্ছে না কমে যাচ্ছে? আপনার ইনভাইটেশন পাওয়ার সংখ্যা কি বাড়তেছে নাকি কমতেছে? এই মেসেজগুলি যদি আপওয়ার্কের কাছে যায় তাহলে আপওয়ার্ক আপনার প্রোফাইলটাকে পুশ করবে, আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, আপওয়ার্ক নিয়ে একটা মিসকনসেপশন আছে অনেকের মধ্যে, সেটা হচ্ছে যে আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে সরাসরি ইন্টারভিউ দিয়ে, অর্থাৎ জুম কলে ইন্টারভিউ দিয়ে কাজ পেতে হয়। এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, জব সাকসেস স্কোরটা একটা লম্বা সময় জব সাকসেস স্কোরটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার প্রপার কমিউনিকেশন। আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশনের জায়গাতে যাই তখন 4টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, দ্য গ্রোথ পডকাস্টের একটা এক্সাইটিং এপিসোডে আপনাকে ওয়েলকাম। সো আজকের এপিসোডটাকে আমি এক্সাইটিং বলতেছি কারণ হচ্ছে আমরা আজকে এমন একটা টপিক কভার করবো যে টপিকটা নিয়ে অলরেডি আমরা আরেকটা পডকাস্ট করছি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং। আর স্পেসিফিকভাবে যদি বলি, আমাদের আজকের টপিক হচ্ছে আপওয়ার্কে আপনি কিভাবে সাকসেস পাবেন। সো আজকে আমার সাথে এমন একজন গেস্ট আছেন যিনি পার্সোনালি আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, এবং আপনি যদি আপওয়ার্ক ওনার প্রোফাইলটা লিখে সার্চ করেন আপনি দেখতে পাবেন উনি অলরেডি $1,30,000+ আর্ন করে ফেলছেন। আমি আবারও বলতেছি, $1,30,000+ টাকা না, কিন্তু $1,30,000+। সো ওনার এই ওভারঅল আপওয়ার্কের যে জার্নি, এই জার্নিটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমি চেষ্টা করব ওনার সাথে এমন সমস্ত টপিক নিয়ে কথাবার্তা বলতে যেগুলো নর্মালি আমরা ইউটিউবে গেলে পাই না, যেগুলো নর্মালি আমরা কোনো কোর্সে গেলে পাই না। সো একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, উনি কাজ করতে করতে যে প্রবলেমগুলো ফেস করতেছেন এবং সেই প্রবলেমগুলো উনি কীভাবে সলভ করছেন, যেটা মানে যেগুলোর ভয়ে আমরা অনেকে আপওয়ার্কে যাই না, ভয় পাই, হয় না আমাদেরকে দিয়ে। সো এরকম সমস্ত টপিক আমি কভার করব আমাদের আজকের এই পডকাস্টে। সো আমাদের সাথে আজকের পডকাস্টে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিল ভাই। সো ইব্রাহিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাসেল ভাই, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আপনার এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে ভাই, সো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ভাই ফ্রিল্যান্সিং মানে হাজার হাজার ডলার, কতটা সত্য কতটা মিথ্যা? ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার, এই বিষয়টা সত্য, কিন্তু এখানে ব্যর্থতার রেশিওটা অনেক বেশি। ১০০ জন ফ্রিল্যান্সারের মধ্যে ৯০ জন ফ্রিল্যান্সারই ব্যর্থ। তার কারণ হচ্ছে আমাদের মোটিভেশনের জায়গাটা। আমরা মোস্টলি মানি মোটিভেটেড, মানে কেউ একজন ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আর্ন করছে, এজন্য আমি ফ্রিল্যান্সিংয়ে চলে আসছি। আমি কি অ্যাকচুয়ালি এমন কোনো স্কিল জানি কিনা যে স্কিলটা দিয়ে আমি আমার ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারতেছি কিনা? দেখেন, একটা কথা আছে, সলভ অ্যান্ড সেল। আপনি যদি লম্বা সময়ে ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে না পারেন তাহলে আপনি কোনো মার্কেট প্লেসেই সাকসেসফুলভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনি আপওয়ার্ক আসলেন কিভাবে? মানে কেন আপনার কাছে মনে হইলো আপনি চাকরি করতে পারতেন, একটা ব্যবসাপাতি করতে পারতেন, ইভেন আপনি ফাইবারেও যাইতে পারতেন। ওয়াই আপওয়ার্ক? মানে কেন মনে হলো আমার আপওয়ার্কে যাওয়া উচিত? আমি মূলত আপওয়ার্কে আসি ২০১৩ সালে। ২০১৩ সালের জুন মাসে আমি যে জবটা করতাম সেই জবটা হঠাৎ করে চলে যায়। তো জবটা চলে যাওয়ার পরে আমি যেহেতু জব নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, ইনক্রিমেন্ট বলেন, যাতায়াত ব্যবস্থা বলেন, সব কিছু নিয়ে, সেহেতু আমি চিন্তা করি যে আর জব করব না, এবার ফ্রিল্যান্সিং করব। তখন কুষ্টিয়ার রাসেল আহমেদের ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার গল্পটা খুব প্রচলিত ছিল, এবং আমি তাকে দেখে ইন্সপায়ার হই এবং ওই জুন মাসে অ্যাকাউন্ট খুলে আপওয়ার্কে চেষ্টা করি। এবং তখন আপওয়ার্কটা খুব জনপ্রিয় একটা মার্কেট প্লেস ছিল, এটা তখন ওডেক্স ছিল, মূলত আমরা ওডেক্সেই ওই জার্নিটা শুরু করি আর কি। ওকে ভাই, আমি যেটা বুঝলাম সেটা আপনি একটা মানুষ থেকে ইন্সপাইরেশন হয়ে আপওয়ার্কে আসছেন। সো আমি চাই আমাদের আজকের এপিসোডটা এমনভাবে রেকর্ড করতে যে আপনার কাছ থেকে ইন্সপাইরেশন নিয়ে অনেক মানুষ যেন আপওয়ার্কে আসতে পারে। ভাইয়া, এখন আমরা যখন আপওয়ার্ক নিয়ে চিন্তাভাবনা করি, আমি স্টার্টিংয়ে আমি যদি আপওয়ার্ক আসতে চাই, আমাদের প্রথম যে বাধা সেটা হচ্ছে কিভাবে শুরু করব।
আমাদের কিন্তু এটা প্রশ্ন থেকে যায় যে কীভাবে শুরু করব, আমার শুরু করার স্টেপ বাই স্টেপ কী গাইডলাইন হতে পারে। সো আপনি আমাকে একটা গাইডলাইন দেন যে স্টেপ বাই স্টেপ একটা মানুষ যদি আপওয়ার্কে আসতে চায়, প্রথমে আই গেস তার একটা মাইন্ডসেট থাকা উচিত, একটা মাইন্ডসেট রেডি করতে হবে। আমরা অনেক কিছু মনে করি যে আপওয়ার্কে কাজ পাওয়া যায় না, নতুনরা কাজ পায় না, রাত জাগা লাগে, অনেক ধরনের জিনিস আমাদেরকে বাধা দেয়। সো আপনি আমাকে ফার্স্টে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন বলেন যে আমাদের আপওয়ার্ক আসতে হলে এভাবে 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 আসা উচিত, দেন আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনার সাথে কথা আগাবো। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই জায়গাতেই ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ভুল করে বসে। সেটা হচ্ছে যে আপওয়ার্কের ফ্রিল্যান্সিং করব, আপওয়ার্কেই প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে ফেলে। সেটা করা যাবে না। প্রথমে তাকে একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে। মানে যেই সার্ভিসটা সে মার্কেট প্লেসে দিবে, এটা সিলেক্ট করতে হবে ব্রড নিশ না। এর মধ্যে থেকে সিঙ্গেল নিশ খুঁজে নিয়ে ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতে চান। ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে কোনো একটা ছোট নিশ আপনি খুঁজে বের করবেন, যেমন সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডসেন্স সার্ভিস। এই ধরনের একটা নিশ শিখে আপনি প্রথমেই আশেপাশের কাউকে রিচ করেন এই সার্ভিসটা দেওয়ার জন্য, অথবা একটা ক্লায়েন্ট বেস তৈরি করার চেষ্টা করেন। সেটা হতে পারে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট রিচ করার চেষ্টা করলেন, 10-12টা ক্লায়েন্টের একটা বেস তৈরি করেন, হ্যাঁ, লিঙ্কডইন থেকে বা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজগুলো নিয়ে সেই সার্ভিসটা দিয়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন। তারপরে আপনি আপওয়ার্কে আসেন, আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট ওপেন করেন, প্রোফাইলটাকে সুন্দর মতো সাজান। এরপর আপনার যে ক্লায়েন্ট বেসটা আছে তাদেরকে বলেন, ভাই তুমি আমাকে আপওয়ার্কে কাজ দাও। আপনার আপওয়ার্কে রিভিউ চলে আসলো, এরপর আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করেন। আপনার কাজের জায়গাতেও আপনি এক্সপার্ট, আপনি ক্লায়েন্টের রিভিউ পেয়ে গেলেন। এবার আপনার আপওয়ার্কের জার্নিটা অনেক স্মুথ হবে। মানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনি আমাকে বলছেন, সেটা হচ্ছে কি, আমরা নর্মালি যেটা হয় যে আপওয়ার্কে ফার্স্টে গিয়ে ফেল করি। কেন ফেল করি? যেহেতু আমার একটা পোর্টফোলিও নাই, কোনো রিভিউজ নাই, কোনো আর্নিং নাই, আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিতে চায় না। যেটা অনেকটা আমরা আমাদের লোকাল জব মার্কেটেও দেখি যে ভাই এক্সপিরিয়েন্স নাই তো কেউ নিতেই চায় না। তো আপনি একটা হ্যাক বললেন আমাদেরকে। হ্যাকটা হচ্ছে কি, তুমি ডিরেক্ট আপওয়ার্কে অ্যাপ্রোচ না করে বাইরে কিছু ক্লায়েন্ট ম্যানেজ করো। বাইরে কিছু ক্লায়েন্ট ম্যানেজ করে এই ক্লায়েন্টগুলোকে আপওয়ার্কে আনো, এনে এদের কাছ থেকে আপওয়ার্কে তুমি কাজ নাও, রিভিউজ নাও, তোমার আর্নিংটা দেখাও। এইখানে আমার একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা হচ্ছে কি, আমরা কিন্তু এটাও জানি না যে বাহির থেকে ক্লায়েন্ট কীভাবে আনতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। বাহির থেকে কীভাবে ক্লায়েন্ট আনতে হয় এটা একটু আমাদেরকে এক্সপ্লেন করেন। আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আউটরিচ করার মাধ্যমে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পেতে পারি। এছাড়া আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দেন, বা ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন, আপনি ক্লায়েন্টকে খুব সহজে রিচ করতে পারবেন ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে। আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গেলেন, গিয়ে দেখলেন কারা কারা ফেসবুকে অ্যাড রান করে, হ্যাঁ, আপনি তাদেরকে ডাইরেক্ট মেসেজ করলেন অথবা তাদেরকে কোল্ড ইমেলিং করলেন। এছাড়া আপনি যদি যদি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন, আপনি তাদের পেজে গেলেন, পেজে গিয়ে যদি তাদের গ্রাফিক্সে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনি ডাইরেক্ট তাকে মেসেজ দিলেন। আমি একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি ফেসবুকে ট্র্যাকিং করেন, হ্যাঁ, সার্ভার ট্র্যাকিংয়ের কাজ করেন। আপনি যদি এই রিলেটেড ভিডিও নিয়মিত লিঙ্কডইনে, ইউটিউবে বা ফেসবুকে আপলোড করেন, তাহলে লোকজন জানলো যে আপনি এই কাজটা করেন। এখন যাদের এই সার্ভিসটা প্রয়োজন তারা কিন্তু আপনাকে ইজিলি রিচ করবে। তাহলে 3টা অপশন আমরা এখানে পাচ্ছি। এক হচ্ছে আপনি লিঙ্কডইনে রিচ করার চেষ্টা করবেন, দ্বিতীয় হচ্ছে কোল্ড ইমেলিং অথবা ডাইরেক্ট মেসেজ, আর তৃতীয় অপশনটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করা, আপনার কাজটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা, যেন মানুষ জানে আপনি এই সার্ভিসটা দেন। এভাবে করেই আপনি একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে পারেন। আর রাসেল ভাই, আমাদের অডিয়েন্সরা অনেকেই হয়তো কোল্ড ইমেইলিংয়ের ব্যাপারটা নাও বুঝতে পারে। কোল্ড ইমেইলিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনি আপনার সম্ভাব্য ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসগুলি সংগ্রহ করবেন। সেটা 200, 500, 1000 হতে পারে। এরপর আপনি তাদেরকে রিচ করবেন, এবং এইখানে ভালো করার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে আপনি তাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করেন, তাদের প্রবলেমটার সলিউশন দিয়ে মেইল করেন। ফর এক্সাম্পল, আমি যখন ইউটিউবিং শুরু করি, আমার ইউটিউবের থাম্বনেইলগুলির অবস্থা খুবই খারাপ ছিল। তো আমাকে একটা ছেলে রিচ করলো যে ভাইয়া এই যে আপনার থাম্বনেইলটাকে আরও বেটার করা যায়, এই যে আমি বেটার করেছি, আপনি চাইলে আমার থাম্বনেইলগুলি ব্যবহার করতে পারেন। যদি আমার থাম্বনেইলগুলি ব্যবহার করে আপনার সিটিআরটা বাড়ে তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। তো এইভাবে যদি আমরা একটা প্রবলেমের সলিউশন দিয়ে ক্লায়েন্টকে রিচ করি, তাহলে আমাদের যে কোল্ড ইমেইলিং আউটরিচটা এটা অনেক সাকসেসফুল হবে। আমাদের যেটা হয় যে আমরা কোল্ড ইমেইলিং যখন করি তখন আমরা সবসময় একটা জেনেরিক ইমেল সবসময় ক্লায়েন্টকে করি, যার কারণে ক্লায়েন্ট কিন্তু এই মেইলগুলার কোনো রেসপন্স করে না, কারণ সে প্রতিদিন এরকম শত শত মেইল পাচ্ছে। তাহলে ভাই আপনি যেটা শেয়ার করলেন সেটা হলো আমরা প্রথমে যেটা চেষ্টা করব, ফেসবুক, লিঙ্কডইন এই টাইপের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে যেখানে
বায়ার থাকতে পারে বা আমার ক্লায়েন্ট থাকতে পারে, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমরা সেলফ ব্র্যান্ডিং করার চেষ্টা করব। অ্যান্ড সেলফ ব্র্যান্ডিংটা আমরা কীভাবে করবো? আমরা কন্টেন্ট পাবলিশ করবো। লাইক ধরেন আমি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের সার্ভিস দিব, যেহেতু আপনি ফার্স্টে বলছেন একটা মাইক্রো নিশ ধরতে। সো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের আমি একটা সার্ভিস সেল করবো, তাহলে আমার যেটা উচিত হবে সার্ভার সাইড ট্র্যাকিং কী, কীভাবে করে, কীভাবে করতে হয়, আমার প্রিভিয়াস কোনো কাজ থাকলে সেটার মানে পোর্টফোলিও অথবা সেটা শোকেস করা, স্ক্রিনশট দেখানো, তাহলে ক্লায়েন্টরা ইমপ্রেস হয়ে হয়তো আমার কাজ দিতে পারে। সো এইভাবে আমি ফার্স্টে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করব। কিছু বাইরের ক্লায়েন্ট যদি পেয়ে যাই, এই ক্লায়েন্টগুলোকে আমি রিকোয়েস্ট করে আপওয়ার্কে নিয়ে যাবো, তারা আপওয়ার্কের সাথে নেক্সট কাজগুলো আমাকে দিল। সো আমার আপওয়ার্ক প্রোফাইলটা বা পোর্টফোলিওটা রেডি হইলো। আমি আরেকটু পেছনের দিকে যাই ভাই। আপনি একদম শুরুতে আমাকে বলছেন যে ভাই একটা বড় ধরনের নিশ না ধরে মাইক্রো নিশ ধরতে হবে। সো আমি বুঝে গেছি আপনি মাইক্রো নিশ বলতে কি বোঝাইছেন, বাট আমার অডিয়েন্স অনেকে নাও বুঝতে পারে। আপনি একটু এক্সপ্লেইন করবেন যে মাইক্রো নিশটা আসলে কি? কেউ যদি মাইক্রো নিশ নিয়ে কাজ করতে চায় তাহলে সে কিভাবে শুরু করতে পারে? নিশ হচ্ছে আপনি স্পেসিফিক যেই সার্ভিসগুলি ক্লায়েন্টকে দিবেন সেরকম একটা কিছু খুঁজে বের করা নিশ। মানে ফর এক্সাম্পল সেটা হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। আর মাইক্রো নিশ হচ্ছে এই নিশগুলোর আন্ডার থেকে ছোট ছোট নিশ খুঁজে বের করা। ফর এক্সাম্পল আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন আপনি বলছেন, অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু একটা ব্রড নিশ। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের আন্ডারে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট থাকতে পারে, শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট থাকতে পারে, অন্য অন্য যে সমস্ত সিএমএস আছে সেগুলি থাকতে পারে। আবার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমি একটা কথা বললাম, সেটার আন্ডারে কিন্তু আরও মাইক্রোনিশ আছে। যেমন সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, তারপর শপ ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক রকম নিশ এখানে থাকতে পারে। তো আমাদেরকে এই জিনিসগুলি যখন আমরা খুব কেয়ারফুলি চুজ করব, এবং আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে একটা মাইক্রোনিশ চয়েস করে সেই নিশে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং করানোর জন্য। এবং আপনি যখন মাইক্রোনিশ সিলেক্ট করবেন তখন ক্লায়েন্ট বুঝবে আপনি এটাতে স্পেশালিস্ট। হ্যাঁ, ক্লায়েন্টরা কিন্তু মার্কেট প্লেসে জেনারেলিস্টদের চাইতে স্পেশালিস্টদেরকে হায়ার করতে বেশি প্রেফার করে। এখন যখন আপনি 10টা-12টা কাজ পেয়ে যাবেন তখন আপনার প্রোফাইলটা কিন্তু আস্তে আস্তে এই নিশ দিয়ে র্যাঙ্ক করবে। তখন আপনি প্রচুর ইনভাইটেশন পাবেন। যখন ইনভাইটেশন বেশি পাবেন তখন আপনার কাজ পেতে সহজ হবে এবং আপনার যেই ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা সেই জার্নিটা সহজ হবে। আমি যদি আরেকটু ইলাবোরেট করি, ফর এক্সাম্পল যারা মেটা মার্কেটিং নিয়ে কাজ করে, এখন মেটা মার্কেটিংয়ে আপনি সব কোম্পানিগুলোকে সার্ভিস না দিয়ে আপনি ফর এক্সাম্পল রিয়েল এস্টেটকে বেছে নিলেন। আপনি রিয়েল এস্টেট অ্যাডের জন্য স্পেশালিস্ট হয়ে যান। আপনি দেখবেন এই সেক্টরে প্রচুর কাজ পেতে আপনার সুবিধা হবে যখন আপনি দেখাতে পারবেন যে দেখো আমি এই রিয়েল এস্টেট সেক্টরে এই রেজাল্ট প্রডিউস করেছি এবং আমি এই সেক্টরেই কাজ করি। তখন ক্লায়েন্টরা আপনাকে বেশি প্রেফার করবে। তার মানে যেটা দাঁড়াইলো, আমি ফর এক্সাম্পল আমি একজন ডিজিটাল মার্কেটার, যেহেতু আমার অডিয়েন্স ডিজিটাল মার্কেটিংয়ের, আমি একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে এক্সাম্পলটা দিই। ফর এক্সাম্পল আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি সব পারি, কিন্তু সব পারি এটা দেখানো যাবে না, এই তো। তাহলে ক্লায়েন্টকে দেখাইতে হবে আমি ভাই একটা জায়গায় আমি খুব এক্সপার্ট এবং ওই জায়গার সব কিছু আমি জানি এবং একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে আমি এক্সপার্ট, আমার এক্সপার্টাইজটা আছে। লাইক ধরেন আমরা যদি ইউএসএ মার্কেটের কথা চিন্তা করি, ওখানে রিয়েল এস্টেটের ভালো ক্লায়েন্ট আছে, ওখানে প্লাম্বারিং, রুফিং এই টাইপের অনেক সার্ভিসের কিন্তু ভালো ক্লায়েন্ট আছে, কোচিংয়ের জন্য ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল আমি একজন কোচিং, মানে আমি যারা কোচ তাদের ভালো সেলস ফানেল বানাইতে পারি, তাহলে এটাই হবে আমার একটা স্পেসিফিক নিশ। আচ্ছা, এখানে আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যেটা আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সদের জন্য মানে বেশ মানে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে। লাইক ধরেন আমরা তো আসলে অলওয়েজ অ্যাপ্লাই করি, বাট ওই পাশে ক্লায়েন্টরা কী করে এটা কিন্তু আমরা জানি না। তার মানে আপনি যেটা বললেন, ক্লায়েন্ট কিন্তু সার্চ করে এভাবে যে বেস্ট ফেসবুক অ্যাডভার্টাইজার ফর কোচিং বিজনেস বা ফর কোচিং সার্ভিস। আর ওই সময় আমি যদি আমার প্রোফাইলটাকে কোচিং সার্ভিস, কোচিং বিজনেস দিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করি বা কিওয়ার্ডগুলো স্টাফ করি, তাহলে আমার পোর্টফোলিওটা তাকে বেস্ট ম্যাচে শো করে। ওকে ফাইন, ওকে ভাই, তাহলে আমি এটার সাথে কানেক্ট করে একটা নেক্সট প্রশ্ন করি আপনাকে। আমরা আপওয়ার্কে গেলে দেখি একটা জেনারেল প্রোফাইল থাকে, 2টা স্পেশাল প্রোফাইল ক্রিয়েট করার সুযোগ থাকে, এবং আপনি বললেন ভাই জেনারেল প্রোফাইল তারা পছন্দ করে না, তারা স্পেশাল প্রোফাইলগুলো পছন্দ করে। এটা গাইডলাইন দেন, আমরা কিভাবে এই প্রোফাইলগুলো গুছাবো? আপওয়ার্ক কিন্তু আপনাকে 3টা প্রোফাইল ওপেন করতে দেয় বেসিক্যালি এখন। কারণ একটা হচ্ছে আপনার জেনারেল প্রোফাইল যেটা সাধারণত র্যাঙ্ক করে, পাশাপাশি 2টা স্পেশালাইজড প্রোফাইল। এখন এই স্পেশালাইজড প্রোফাইলগুলি এমন হতে হবে যেন একটা আরেকটার সাথে রিলেভেন্ট হয়। ফর এক্সাম্পল আপনি যদি ডিজিটাল মার্কেটিং
এক্সপার্ট হন বা আপনি ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দেন, তাহলে একটা হবে আপনার জেনারেল প্রোফাইল, যেটার মাধ্যমে আপনি পেইড অ্যাডের সার্ভিস দিবেন। আর সেকেন্ড যে দুইটা থাকবে সেই দুইটাকে আপনি একটা আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা, সেটার সার্ভিসের জন্য রেডি করতে পারেন। আরেকটা আপনি হয়তো ট্র্যাকিংয়ের সার্ভিস দিলেন, যেটা ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, যেহেতু এগুলো একটা আরেকটার সাথে রিলেভেন্ট। একজন বায়ার যখন সে একজন পেইড অ্যাডের স্পেশালিস্ট হায়ার করে, ডেফিনিটলি তার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। হুম, সে তার নিশ্চয়ই সেই সার্ভিসগুলি দেওয়ার জন্য লোক প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আপনার যখন ওই স্পেশালাইজড প্রোফাইলগুলি থাকবে, তখন আপনার ক্রস সেল করতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আপনি পেইড অ্যাডের সার্ভিস দেন, পাশাপাশি আপনি ট্র্যাকিংয়ের সার্ভিসটাও তাকে দিতে পারবেন যদি আপনার স্পেশালাইজড প্রোফাইলটা এভাবে রেডি থাকে। এছাড়া আপনি তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিসও অফার করতে পারবেন, যদি এইগুলি একটা আরেকটার সাথে রিলেভেন্ট হয়। কিন্তু এগুলো যদি কোয়াইট অপোজিট হয়, আপনার জন্য কিন্তু ক্রস সেল করাটা অনেক ডিফিকাল্ট হবে। ফর এক্সাম্পল, আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, পাশাপাশি আপনি আরেকটা স্পেশালি সার্ভিস দিচ্ছেন কি অ্যাকাউন্টিংয়ের সার্ভিস, দুটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেভেন্ট হয় না। তো এইভাবে যদি আপনার রিলেভেন্ট করে আপনাদের প্রোফাইলগুলোকে রেডি করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ক্রস সেল করাটা সুবিধা হবে। কিন্তু মূল ফোকাসটা রাখতে হবে আপনার মূল প্রোফাইলের দিকে, কারণ মূল প্রোফাইলটাই র্যাঙ্ক করে। এবং একটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল কিন্তু কখনো র্যাঙ্ক করে না। এটাকে আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন যখন আপনি কোনো একটা স্পেসিফিক জবে অ্যাপ্লাই করলেন। ফর এক্সাম্পল, কেউ একজন চাচ্ছে জিটিএম এর ট্র্যাকিং ফিক্স করতে। হ্যাঁ, তো এখন যদি আপনার একটা স্পেশালাইজড প্রোফাইল থাকে, তাহলে আপনি ওই প্রোফাইলটা দিয়ে তখন জিটিএম ট্র্যাকিংয়ের জন্য, ট্র্যাকিংয়ের ওই সার্ভিসটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে ভাই, তাহলে আমরা যেটা আমাদের জেনারেল প্রোফাইল এটা তো ওভারঅল থাকলো, আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট বা আমি গুগল অ্যাড এক্সপার্ট। আর যেগুলো স্পেশালাইজ সেগুলোতে আমরা এসে স্পেসিফিক যে ভাই আমি শুধু গুগলের পেইড অ্যাডটাই রান করি, একটা একটা প্রোফাইল। আর একটা প্রোফাইল রিলেভেন্ট কিছু যে আমি ভাই ট্র্যাকিংটাও করি বা অ্যানালিটিক্সের কাজটাও করি। সো যে পেইড অ্যাডের জন্য সার্ভিস দিতে আসলো তার যেন তারা আমি পরে ক্রস সেল করতে পারি, এটাও আমার আছে। বা যেটা নিতে আসলো তাকে যেন বলতে পারি ভাই পেইড অ্যাডও আমি কিন্তু দিয়ে থাকি। এই তো। ওকে ভাই, এখন একটা মোটিভেশন দরকার আমার, এখন আমার অডিয়েন্সেরও মোটিভেশন দরকার। মোটিভেশনটা কি? লাইক ধরেন একটু একটু গাইডলাইন পাচ্ছি যে আচ্ছা আপওয়ার্কটা এভাবে চিন্তা ভাবনা করতে হয়। এখন দিন শেষে আপওয়ার্কে ক্লায়েন্ট পাওয়াটাই কিন্তু মেইন জিনিস। সো আপনি আমাদেরকে একটা মোটিভেশন দেন, সেটা হচ্ছে আপনি যখন আপনার প্রথম ক্লায়েন্টটা পাইছিলেন, যে আপনি তো আমাকে বলে ফেলতেছেন যে ভাই আজকে আপনি একটা জায়গায় এসে আমাকে বলতেছেন এই কাজ করবেন, বাট একটা সময় তো আপনিও জানতেন না কিছু। ওই সময় আপনার তো স্ট্রাগল পিরিয়ড ছিল। প্রথম ক্লায়েন্ট পাওয়ার গল্পটা শেয়ার করেন। আচ্ছা, আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি 2013 সালের জুন মাসে। এই জুন মাসে অ্যাকাউন্ট খোলার পরে, এবং প্রোফাইলটা তখন তো অত গাইডলাইন ছিল না অ্যাভেলেবেল, যতটুকু যাই ছিল ওইটা দিয়ে চেষ্টা করছিলাম। সামনে শুধু একটাই ছিল যে কেউ একজন সফল হয়েছে, আমিও সফল হতে পারবো। আমি আপওয়ার্কে প্রথম কাজ পাই প্রোফাইল খোলার 4 মাস পরে। আমি ইউএসএ টাইম প্রতিদিন সন্ধ্যা 7টায় বসতাম, এবং এই নিয়মিত এই 4 মাস কাজ পাওয়ার আগ পর্যন্ত নিয়মিত অ্যাপ্লাই করে যেতাম। আমরা ওই সময়ে সপ্তাহে 80টা কানেক্ট প্রতি সপ্তাহে পেতাম। এবং ওই সময় একটা সুযোগ ছিল যে আমার কোনো ক্লায়েন্ট যদি হায়ার না করে, তাহলে ওই জবটা উইথড্র করে নিলে ক্লায়েন্টটা ফেরত চলে আসতো, সরি কানেক্টটা ফেরত চলে আসতো। তো এভাবে করে আমি নিয়মিত অ্যাপ্লাই করে গিয়েছি কাজ পাওয়ার আগ পর্যন্ত। আমার যে প্রথম কাজটা ছিল সেটা হচ্ছে ইমেল ফাইন্ড আউট করার কাজ, মানে কোল্ড ইমেলিংয়ের জন্য। সেটা ছিল $47.47 একটা কাজ, আমার আজকেও এখন পর্যন্ত মনে আছে, কারণ ওটা ছিল প্রথম জব। তো আমি ওই ক্লায়েন্টটা যে 100 ইমেল খুঁজছিল, আমি তাকে 200 ইমেল খুঁজে দিয়েছিলাম, এবং ডেডলাইনের আগে। হ্যাঁ, এজন্যই মানে ক্লায়েন্ট আমাকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছিল, এবং সে আমাকে একটা রেফারেলও দিয়েছিল। তো ওই তো শুরু, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ওখান থেকেই চলছে, নিয়মিত কাজ পাচ্ছি। এবং এই যে 11 বছরের একটা লম্বা জার্নি, এই জার্নিতে ওই কাজটা পাওয়ার পরে এরকম একটা দিনও হয় নাই যে আমার হাতে কাজ ছিল না বা কাজ নেই। ওকে, তাহলে ভাই পয়েন্ট যেটা দাঁড়ালো সেটা হইলো আমরা প্রথমে আপওয়ার্কে একটা পোর্টফোলিও বা প্রোফাইল আমরা ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করে ফেলার পর আমাদের একটু ধৈর্য রাখতে হবে, যেটা আপনি রাখছিলেন 4 মাস আপনি অ্যাপ্লাই করে গেছেন। সো এরকম আমরা হইতে পারে কালকেও পেয়ে যেতে পারি, আবার 4 বছর পরেও হতে পারে, আমি জানি না, হতে পারে 4 মাস 5 মাস 6 মাস পরেও এটা প্রথম কাজটা হয়তো আমরা পেতে পারি। এখন আমরা যেটা জানি আর কি মার্কেটে, যেটা আমরা দেখি বুঝি শুনি, সেটা হচ্ছে পোর্টফোলিও যখন জিরো থাকে, কারো প্রোফাইল তো একদম জিরো, আমার কিচ্ছু নাই, জিরো প্রোফাইলে নাকি কাজ পাওয়া যায় না। এটা একটা মার্কেটের কথা আর কি। এটা আপনি কতটা স্ট্রংলি বিলিভ করেন? বা বা এখন আপনি যে সময়ের কথা বলছেন 13 সাল,
এটাও আমাদেরকে মানতে হবে। ওই সময় কিন্তু মার্কেটে এত কম্পিটিশন ছিল না। এখন তো অনেক কম্পিটিটিভ। বা এখনের কথা যদি বলি, আপনি অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন এবং আমি দেখছি অলরেডি যে অনেকেই কাজ পাচ্ছে। সো তার মানে জিরো প্রোফাইল থেকে তো পাচ্ছে। হাউ? আসলে জিরো প্রোফাইল থেকে কাজ পাওয়া যায় না, এটা আসলে ভুল ধারণা। আমরা তো কেউ আর মায়ের পেট থেকে আপওয়ার্ক প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করি না, হ্যাঁ? সবাই তো আমরা শূন্য থেকে শুরু করি। আমিও শূন্য থেকে শুরু করেছিলাম। তো জিরো প্রোফাইলেও আমরা জিরো এক্সপেরিয়েন্সের প্রোফাইলেও আমরা আপওয়ার্কে কাজ পেতে পারি যদি আপনি ডিসিপ্লিন মেনে অ্যাপ্লাই করে যান, প্রসেস মেনে। 2025 সালে এই সময় এসে আপওয়ার্কে একটা সুবর্ণ সুযোগ চলতেছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, জিরো প্রোফাইল মানে জিরো এক্সপিরিয়েন্স থেকে যারা শুরু করছে তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ হচ্ছে আপওয়ার্ক এখন আর নো লঙ্গার এ ওপেন মার্কেট প্লেস, মানে আপনি চাইলেই আপওয়ার্কে ফ্রিল্যান্সিং শুরু করতে পারছেন না। আপনাকে প্রোফাইল ভেরিফিকেশন করতেও কানেক্ট খরচ করতে হবে। আর আগে যেটা ছিল প্রচুর স্প্যামিং হইতো, সে স্প্যামিংটাও নেই। আপনি যদি কোনো একটা জবে অ্যাপ্লাই করতে যান, আপনাকে নির্দিষ্ট একটা কানেক্ট খরচ করতে হবে। তাহলে যেহেতু কানেক্ট খরচ করতে হবে, কানেক্ট ইকুয়াল টু ডলার। তো আপনি যেহেতু ডলার বার্ন করে কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন, তো যারাই অ্যাপ্লাই করছে তারা বুঝে শুনে অ্যাপ্লাই করছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমার স্টুডেন্টরা কিভাবে কাজ পাচ্ছে, বা যারা নতুন প্রোফাইল আছে তারা কিভাবে কাজ পাচ্ছে। প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে যে প্রথমে আমাদের কাজ করি, আমি আমার স্টুডেন্টদের সাথে মোস্ট অফ দ্য কেসেসে ওয়ান টু ওয়ান কাজ করি নিট সিলেকশনে। মানে আপনি যদি এমন একটা নিট সিলেক্ট করেন যেটা খুব স্যাচুরেটেড, তাহলে কিন্তু জেনারেলি আপনার কাজ পেতে অনেক বেগ পেতে হবে। ওয়ান টু ওয়ান কাজ করি, সেটা হচ্ছে নিট সিলেকশন। আপনি যদি ভালো একটা নিট সিলেকশন করে তারপরে আপনার প্রোফাইলটাকে খুব ভালো মতো অপটিমাইজ করবেন। অপটিমাইজ করার পরে যখন আপনার অ্যাপ্লিকেশন করার সময় আসছে, তখন আপনাকে যেটা করতে হবে ডিসিপ্লিন। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বসবেন। ফর এক্সাম্পল, ইউএসএতে যখন ওদের ওয়ার্কিং আওয়ার শুরু হয় তখন আমাদের দেশে 7টা বাজে। আপনি এই সময়টাতে বসবেন প্রতিদিন। আপনার ইমেইলে বা আপনার ফোনে জব অ্যালার্ট দেওয়া থাকবে। আপনি যেই জবগুলোতে অ্যাপ্লাই করবেন, আপনি অ্যালার্ট পাবেন। অ্যালার্ট পাওয়ার সাথে সাথে ওই জবে অ্যাপ্লাই করবেন। সম্ভব হলে উইদিন 5 মিনিট। আপনি যখন 5 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করছেন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার প্রপোজালটা দেখবে। আপনার প্রপোজালটা যত বেশি দেখবে, তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমাদের স্টুডেন্টদের মধ্যে এমনও দেখা গেছে অনেকেই 40 দিনের মধ্যেও কাজ পেয়েছে। মানে প্রথম প্রোফাইল ওপেন করা থেকে প্রোফাইল অপটিমাইজ করা, নিট সিলেকশন করা, তারপরে অ্যাপ্লাই, নিয়মিত অ্যাপ্লাই করার মাধ্যমে তারা 40 দিনের মধ্যে কাজ পেয়েছে। তো আপনি যদি ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা সেক্টরেই, আপনি যেই সেক্টরেই কাজ করবেন না কেন, আপনি যদি ডিসিপ্লিনটা ফলো করেন, সেক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমি আবারও বলবো যে আমরা তো কেউ মায়ের পেট থেকে একদম প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করি না, আমরা সবাই জিরো থেকেই শুরু করি। আমিও একদিন জিরো থেকে শুরু করেছিলাম। তো আপনাকে যদি ডিসিপ্লিন মেনে আপনি অ্যাপ্লাই করে যান, তাহলে ইনশাল্লাহ কাজ পাওয়ার সম্ভাবনা আছে জিরো প্রোফাইল থেকে। আচ্ছা, একটা হ্যাক আপনি আমাদেরকে বললেন, সেটা হলো যারা নতুন প্রোফাইল তাদের যেটা করা উচিত, একটা জব পোস্ট হওয়া মাত্র অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে দেওয়া উচিত। তো এটা আপনি বলছেন আপনার স্টুডেন্টরা করতেছে। কিন্তু আমার অডিয়েন্স কিন্তু জানে না যে কিভাবে আমি বুঝবো যে জবটা জাস্ট পোস্ট হইছে? এটার কোনো অপশন আছে আপওয়ার্কে? আপওয়ার্কে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। আপনি যদি ফ্রিল্যান্সার প্লাসটা নেন, তাহলে আপনার মাসে প্রতি মাসে $20 খরচ হবে। এই $20 আপনি প্রতি মাসে 100 কানেক্ট পাবেন এবং ইনস্ট্যান্ট একটা জব অ্যালার্ট পাবেন। আপনি যেইটা সিলেক্ট করবেন, আপনি ইমেইলে পাবেন অথবা মোবাইলের নোটিফিকেশনে পাবেন। ফর এক্সাম্পল, আপনি একটা জবের নোটিফিকেশন পেলেন, পাওয়ার সাথে সাথে আপনি ওইটা দেখবেন যে আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে কিনা। সব জবে আপনি অ্যাপ্লাই করবেন না। ফর এক্সাম্পল, ক্লায়েন্টের হায়ারিং রেটটা 80% প্লাস হতে হবে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড হতে হবে, এবং ক্লায়েন্ট কত পার্সেন্ট হায়ারিং রেট আছে। অর্থাৎ ধরেন ক্লায়েন্ট যদি 100টা জব পোস্ট করে, সে 100টা জব পোস্টের মধ্যে সে কয়জনকে হায়ার করে, এটাও আপওয়ার্কে দেখা যায়। তো আপনি চেষ্টা করবেন যে সমস্ত ক্লায়েন্টের হায়ারিং রেট 80%-এর উপরে, সেই সমস্ত ক্লায়েন্টের জন্য শুধু অ্যাপ্লাই করতে। আবার ক্লায়েন্টের সাথে কাজ করে ফ্রিল্যান্সাররা যে রিভিউ দেয়, সেই রিভিউ রেটটা যেন 4.5-এর উপরে হয়। তো আপনার যদি ক্রাইটেরিয়ার সাথে মিলে, তারপরে আপনি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করেন নোটিফিকেশনটা পাওয়ার পরে। এখন আপনি যখন কভার লেটারটা লিখবেন, কভার লেটারটা লেখার সময় যদি সম্ভব হয় এআইটাকে ব্যবহার করেন, কিন্তু শেষে আপনি হিউম্যান টাচ দিবেন। মানে ক্লায়েন্টের পেইন পয়েন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের ফ্রাস্ট্রেশন, এগুলি
ব্যবহার করেন, এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করেন এবং প্রথম যে ২ টা লাইন, সেই ২ টা লাইন খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা জবে এপ্লাই করেন, আপনার ওই প্রপোজালটার মধ্যে কিন্তু প্রথম ২ টা লাইন অর্থাৎ ৪০ টা ওয়ার্ডই দেখা যায়। এই ৪০ টা ওয়ার্ডের মধ্যে এমন কিছু বলার চেষ্টা করেন যেন ক্লায়েন্ট হুক হয়, হ্যাঁ? এই সমস্ত বিষয় মেনশন করেন। এখন আপনি যদি মনে করেন যে একটু দেরি হয়ে গেছে এপ্লাই করতে, তাহলে আপনি প্রপোজালটা বুস্ট করতে পারেন। প্রপোজাল বুস্টিংয়ের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা নির্দিষ্ট কানেক্ট খরচ করে আপনি যখনই এপ্লাই করেন না কেন ১ থেকে ৪ এর মধ্যে থাকতে পারবেন। তো আপনি যদি ১ থেকে ৪ এর মধ্যে থাকেন, ন্যাচারালি আপনার প্রপোজালটা ক্লায়েন্টের দেখার সম্ভাবনা বাড়বে। আপনি যদি ক্লায়েন্টের ফ্রাস্ট্রেশন, পেইন পয়েন্ট এগুলি সব মেনশন করতে পারেন, অ্যাড্রেস করতে পারেন, অ্যাড্রেস করে কভার লেটারটা লিখতে পারেন, তাহলে ক্লায়েন্টের হুক হওয়ার সম্ভাবনা বাড়বে সে যদি আপনার প্রপোজালটা দেখে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। এটা যদি আমরা ফলো করতে পারি, ফলো করে নিয়মিত এপ্লাই করে যেতে পারি, তাহলে আপনার প্রপোজালটা দেখার সম্ভাবনা বাড়বে। আপনার প্রপোজাল ক্লায়েন্ট যত বেশি দেখবে, তত বেশি আপনাকে ইন্টারভিউতে ডাকবে। যত বেশি আপনি ইন্টারভিউ কল পাবেন, আপনি কিন্তু কাছায় গেলেন। প্রথম কাজ পাওয়ার দিকে কাছায় গেলেন। এই হচ্ছে বিষয়। ওকে ভাই। একটা জিনিস আমি আন্ডারস্ট্যান্ড করছি সেটা হইল Upwork এ এসে একটু ইনভেস্টমেন্টের ব্যাপার-স্যাপার থাকে। ওকে। তার মানে জিনিসটা হচ্ছে এমন, মানে কথাটা ভুল না যে Upwork বা মার্কেট প্লেসগুলো অনেক কম্পিটিটিভ। বাট যদি আমরা একটু ইনভেস্ট করতে পারি তখন জিনিসটা আমাদের ইজি হয়ে যায়। সো আপনি ২ টা পয়েন্ট বলেন আমাদের। একটা হইলো এইদার Upwork প্লাস নিয়ে নাও, তাহলে তুমি নোটিফিকেশনগুলো পেয়ে যাবা খুব ইজিলি। আর আরেকটা হইলো তুমি বুস্ট করে দাও। বুস্ট করে দিলে যেটা হবে, আমার প্রোফাইলটা অলওয়েজ ১, ২, ৩, ৪ এর মধ্যে থাকলে ক্লায়েন্ট তো, ওর তো অনেক কিছু থাকে, ওর প্রায়োরিটি দিয়ে যেটা আসে সেটাই তো করে। আচ্ছা। এখন ভাই নেক্সট প্রশ্নটা হচ্ছে, ধরেন আমি নোটিফিকেশন পাইছি। আমি Upwork প্লাস নিয়ে নিছি, আমি নোটিফিকেশন পাইছি। এখন তো এপ্লাই এর ব্যাপারটা চলে আসে। একটু আগে আপনি বললেন যে যদি তুমি সুন্দরভাবে তোমার কভার লেটারটা লিখতে পারো, এবার কয়েকটা জিনিস বললেন যে ক্লায়েন্টের পেইন পয়েন্ট, তার ফ্রাস্ট্রেশন, একটু এক্সপ্লেইন করেন ব্যাপারটা। আপনাকে চেষ্টা করতে হবে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজে কথা বলতে। ওকে? ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট একটা জব পোস্ট করলো। ওকে? জব পোস্টটা এরকম সে চাচ্ছে তার একটা অ্যাড চলতেছে Upwork এ, যেহেতু আমার উদাহরণগুলি অ্যাড রিলেটেড হয়ে যাচ্ছে যেহেতু আমি এই সার্ভিসটা দেই। ওকে? তো ক্লায়েন্ট একটা অ্যাড রান করেছে। সে একজন অ্যাড স্পেশালিস্ট খুঁজছে যে তার অ্যাডটাকে স্কেল করতে হেল্প করবে, হ্যাঁ? এখন আপনি যদি লেখেন যে ভাই আমি অনেক ভালো একজন ডিজিটাল মার্কেটার, আমি হ্যান-ত্যান, ক্লায়েন্ট কিন্তু এই সমস্ত ব্যাপারে কেয়ার করে না। ক্লায়েন্ট অনলি কেয়ারস অ্যাবাউট হিজ প্রবলেম অ্যান্ড সলিউশন টু হিজ প্রবলেম। ওকে? সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। যেমন ক্লায়েন্ট চাচ্ছে স্কেল আপ করার জন্য একজন পার্সন। আপনাকে প্রথম ২ টা লাইনের মধ্যে আপনি রিসেন্টলি যে অ্যাডগুলিকে স্কেল করেছেন, সেই অ্যাডগুলির কথা বলতে হবে, যে আপনাকে বলতে হবে যে আমি একটা $500 অ্যাডকে $5,000 পর্যন্ত স্কেল আপ করেছি। এই যে আমার রোয়াজ। আপনাকে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য হতে পারে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য। যেমন ক্লায়েন্ট যদি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য লোক খোঁজে, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যে দেখো আমি এই পেজটাতে ৫০০ ফলোয়ার ছিল, এই ৫০০ ফলোয়ার থেকে আমি ১৫ লক্ষ ফলোয়ার নিয়ে আসছি। তো এই ল্যাঙ্গুয়েজে যদি আপনি কথা বলেন, আপনি যদি রেজাল্ট তাকে দেখাতে পারেন, এবং আমি আমার অডিয়েন্সকে এবং আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় অ্যাডভাইস করি যে আপনার যে কাজের যদি লাইভ উদাহরণ থাকে, সেই উদাহরণগুলি হুক লাইনের পরেই আপনি মেনশন করার চেষ্টা করেন। তো এইভাবে করে যদি আমরা ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমার কাজের উদাহরণগুলি অ্যাটাচ করি, এবং এই যখন আমরা একটা কভার লেটার পাঠাই, এখানে কিন্তু হাইলাইট করার সুযোগ আছে। আপনি আপনার রিসেন্ট যেই অ্যাচিভমেন্টগুলি সেগুলোকে হাইলাইট করেন। আপনার যদি রিলেভেন্ট কোনো সার্টিফিকেশন থাকে সেগুলোকে হাইলাইট করেন। এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি হাইলাইট করেন, এছাড়াও আপনি কিন্তু অ্যাটাচমেন্ট দিতে পারতেছেন সাথে। ওই অ্যাটাচমেন্টগুলো মোস্ট রিলেভেন্ট অ্যাটাচমেন্টগুলি মেনশন করেন। তো আমরা যেটা করি ইন জেনারেল, আমরা শুধু আমাদের কথা বলি। আমাদের কভার লেটারগুলি হয়ে যায় আমি কেন্দ্রিক। আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। তো এই বিষয়গুলি না করে আপনি কিভাবে আপনি ক্লায়েন্টের ফ্রাস্ট্রেশনটা বুঝেছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝেছেন, এটা মেনশন করার চেষ্টা করেন, এবং আপনি কিভাবে তার প্রবলেমটাকে সলিউশন করবেন সেটা মেনশন করার চেষ্টা করেন। আরেকটা ভালো উপায় হতে পারে যে আপনি আপনার কভার লেটারের সাথে একটা লুম ভিডিও অ্যাটাচ করতে পারেন। আপনি
থেকে 2 মিনিট বা 3 মিনিটের মতো একটা ভিডিও রেকর্ড করেন, সেখানে আপনি লাইভ তাকে বলেন যে দেখো আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি, এইভাবে এইভাবে আমি তোমার প্রবলেমটার সলিউশন করতে পারি। যদি সম্ভব হয় স্ক্রিনশট শেয়ার করে দেখান বা লাইভ স্ক্রিন শেয়ার করে দেখান যে রিসেন্টলি আমি এরকম একটা প্রবলেম সলভ করেছি। তো এইভাবে যদি আপনি আপনার কাভার লেটারটাকে গুছাতে পারেন, ইনশাল্লাহ আপওয়ার্কে সাকসেসফুল হওয়া সম্ভব। ওকে ভাই, সো একটা মেসেজ আপনি আমাদেরকে দিলেন। মেসেজটা হচ্ছে লাইক আমরা যেটা হয় আর কি আমাদের দেশে আপনি দেখবেন যে কোনো জব সার্কুলার আমরা না পড়ে আমরা অ্যাপ্লাই করি। আমি কিন্তু আমার যে রিক্রুটার তাকে আমি বুঝাইতে পারি না যে তুমি যা খুঁজতেছো এক্স্যাক্টলি আমি তাই। ওই স্কিলগুলো আমার মধ্যে আছে, আমাদের সিভিটাও হয় র্যান্ডম অ্যাভারেজ সিভি, সবার কাছে পাঠাই। ইভেন এমন হয় যে একজন ডাক্তার দেখবেন যে একটা সেলস পোস্টে অ্যাপ্লাই করে বসে আছে, একজন ইঞ্জিনিয়ার অমুক জায়গায় অ্যাপ্লাই করে বসে আছে, এটা কমন জিনিস আমাদের এখানে। তো আপনি যেটা বললেন সেটা হলো তুমি ক্লায়েন্টের প্রপোজালটাকে দেখো। তার মানে এখান থেকে আমি যেটা বুঝলাম সেটা হইলো আপওয়ার্ক এমন জায়গা না যেখানে আসবো, সার্চ দিব, অ্যাপ্লাই করব, এমন না। এর মানে হলো আমি আসবো, 10টা জব দেখবো, 20টা জব দেখবো, তার মানে আমার এখানে সময় দেওয়া লাগবে যে আমি প্রতিদিন একটা হাফ অ্যান আওয়ার সময় রাখলাম যে আমি 20টা জব দেখবো, দেখে পেইন পয়েন্টগুলো বুঝবো এবং ওই পেইন পয়েন্ট আদৌ আমি সলভ করতে পারবো কি না। যদি আমি পারি তাইলে আমি অ্যাপ্লাই করবো এবং এবং মানে পেইন পয়েন্ট আমি সলভ করতে পারবো, কাভার লেটার আমি লিখবো। এখন ভাই দেখেন, যেহেতু আমরা নতুনদের জন্যই পডকাস্টটা করতেছি, যারা আসলে আপওয়ার্কে আসতে চায়, ক্যারিয়ার করতে চায়, তাদেরকে গাইডলাইন দিচ্ছি। নতুন যে, সে তো আসবে, এসে তার পেইন পয়েন্টটা বোঝার জন্য তাকে কিন্তু জবটা সার্চ করতে হবে। এখন আমরা জানি যে জব সার্চ করার পর আমরা কিছু ক্রাইটেরিয়া দেখি। ফর এক্সাম্পল, আমি কোন দেশের ক্লায়েন্ট নিব, কোন টাইম জোন নিয়ে কাজ করব, ক্লায়েন্ট আগে স্পেন্ড করছে নাকি করে নাই, সে ভেরিফাইড কিনা, বেশ কিছু জিনিস কিন্তু চেকলিস্ট করার ব্যাপার স্যাপার আছে। সো 2টা গাইডলাইন আপনি আমাদেরকে দিবেন। একটা হচ্ছে চেকলিস্টটা কী হওয়া উচিত, আর নাম্বার 2 হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন আছে আমার কাছে মনে হয় পার্সোনালি, যে ক্লায়েন্ট মানে ইউএসএ। আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে মার্কেটে সবার কাছে একটা ধারণা আছে ক্লায়েন্ট মানে ইউএসএ। আসলেই কি ক্লায়েন্ট মানে ইউএসএ এর বাড়ি কি ক্লায়েন্ট নাই? আচ্ছা, আপনার শেষ প্রশ্নের উত্তর আমি আগে দিচ্ছি। সেটা হচ্ছে ক্লায়েন্ট মানেই শুধু যে ইউএসএ ক্লায়েন্ট এটা না। ক্লায়েন্ট মানে ইউএসএ ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে নিউজিল্যান্ডের ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কানাডিয়ান ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে ইউরোপিয়ান টাইম জোনের ক্লায়েন্ট। হ্যাঁ, আরেকটা মিসকনসেপশন আমাদের আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করলেই রাত জাগতে হয়, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই ইউএসএর ক্লায়েন্ট। দেখেন, আপনি যদি রাত জাগতে না চান, আপনি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করেন, আপনি ইউরোপের ক্লায়েন্টদের সাথে কাজ করেন। ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়ার ওরা আমাদের চেয়ে দিনের দিক থেকে 2 ঘন্টা আগায়, অর্থাৎ আপনি দিনের পুরোটার সময় যদি কাজ করেন অস্ট্রেলিয়ানদের জন্য কাজ করতে পারবেন। ইউরোপে সকাল যখন 9টা বাজে, আমাদের দেশে তখন হয়তো 2টা বা 2:30 বাজে। তাহলে আপনি ইউরোপিয়ানদের ক্লায়েন্টদের সাথেও স্বাচ্ছন্দ্যে দিনের বেলা বা আপনার কমফোর্টেবল টাইমের মধ্যে আপনি কাজ করতে পারতেছেন। আর যদি এখন চেকলিস্টের প্রসঙ্গে আসেন, যে আমি একটা ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করব কি করব না, আচ্ছা, প্রথম আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, অর্থাৎ আপনাকে তো দিন শেষে কাজ করে টাকাটা নিতে হবে। হ্যাঁ, তো আপওয়ার্ক তার পেমেন্ট মেথডটা ভেরিফাই করেছে কিনা এটা দেখা যায়। দ্বিতীয় অপশন হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, মানে ফ্রিল্যান্সাররা যখন ক্লায়েন্টের সাথে কাজ করে, ফ্রিল্যান্সাররাও কিন্তু ক্লায়েন্টকে একটা ফিডব্যাক দিতে পারে। এখন এই ফিডব্যাকটা কেমন, আর আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে সামান্য কিছুটা সময় নিয়ে রিসেন্টলি ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কি ফিডব্যাক দিয়েছে এগুলি পড়ে দেখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টের যদি কনজিকিউটিভ 2বার 3বার 3টা বাজে ফিডব্যাক থাকে, তাহলে বুঝতে হবে এই ক্লায়েন্টের বিহেভিয়ার ফ্রিল্যান্সারদের সাথে ভালো না। তো এই সমস্ত ক্লায়েন্টদেরকে অ্যাভয়েড করতে হবে। 3 নাম্বার যে জিনিসটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লায়েন্টের হায়ারিং পার্সেন্টেজ। আমি এই বিষয়টা আগেও মেনশন করেছি। এটা এরকম যে ক্লায়েন্ট যদি 100টা জব পোস্ট করে, এর মধ্যে কত পার্সেন্ট হায়ার করে, এই জিনিসটা দেখতে হবে। যে সমস্ত ক্লায়েন্টের হায়ারিং পার্সেন্টেজ বেশি, 180, 90% বা 70%, যা যত বেশি তত বেশি আপনার হায়ারিংয়ের চান্সটা বাড়বে। তো আপনি এই সমস্ত ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করেন যাদের হায়ারিং পার্সেন্টেজটা বেশি। আরেক ধরনের ক্লায়েন্ট আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে টু গুড ক্লায়েন্ট। হ্যাঁ, অর্থাৎ আপওয়ার্কে কিছু কিছু ক্লায়েন্ট প্রোফাইল থাকে যেগুলো টু গুড ক্লায়েন্ট। যেমন এই সমস্ত প্রোফাইলগুলি, ক্লায়েন্ট প্রোফাইলগুলি খোলাই হয় ফেক রিভিউ সেল করার জন্য। ফর এক্সাম্পল, কোনো একটা ক্লায়েন্ট 5 বছরের আপওয়ার্ক ক্যারিয়ারে মাত্র $2,000 খরচ করেছে। এই $2,000 খরচ করে এই পর্যন্ত সে হয়তো 50 জন ফ্রিল্যান্সারকে হায়ার করেছে। তার মানে কি, সে
অল্প অল্প করে পার ফ্রিল্যান্সারকে পে করেছে। তো এই সমস্ত টু গুড ফ্রিল্যান্সার ক্লায়েন্ট প্রোফাইলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি যদি দেখেন কোনো একটা ক্লায়েন্ট, হ্যাঁ, একটা ফ্রিল্যান্সারকে $10, একটা ফ্রিল্যান্সারকে $15 করে কাজ করিয়েছে, তাহলে এই সমস্ত ক্লায়েন্টকে অ্যাভয়েড করবেন। আপনাকে এই সমস্ত জিনিসগুলো একটু কেয়ারফুলি চেক করতে হবে বিফোর ইউ অ্যাপ্লাইং, কারণ আপনি প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার আগে কিন্তু কানেক্ট খরচ করছেন। সো একটু কেয়ারফুলি সব বিষয়গুলি রিভিউ করে দেখতে হবে বিফোর অ্যাপ্লাই। ওকে। আমরা ভাই জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একটা নিজস্ব অ্যালগরিদম থাকে। লাইক ধরুন আমি মেটা মার্কেটিং করি, মেটার একটা অ্যালগরিদম আছে। Google এর আলাদা অ্যালগরিদম, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই অ্যালগরিদম থাকে। এবং আমার মনে হয় যেহেতু Upwork একটা প্ল্যাটফর্ম যেখানে সার্চ ইনটেন্ট একটা ব্যাপার, ক্লায়েন্টের রিভিউজ একটা ব্যাপার। সো আমার কাছে যেটা আমার ধারণা যে Upwork এরও একটা অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদম দিয়ে Upwork চলে। অ্যালগরিদমটা একটু এক্সপ্লেইন করলে আমাদের। আপওয়ার্কের অ্যালগরিদমটা হচ্ছে মোস্ট ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি অ্যালগরিদম। আপনি জবে অ্যাপ্লাই করছেন, আপনি কাজ খুঁজছেন, হ্যাঁ, এই মেসেজগুলি যদি আপওয়ার্কের কাছে যায়, তাহলে আপওয়ার্ক আপনার প্রোফাইলটাকে পুশ করবে, আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। আপনি প্রতিদিন অ্যাপ্লাই করছেন, নিয়মিত অ্যাপ্লাই করে যাচ্ছেন গত 1 মাস ধরে, হ্যাঁ, তার মানে কি আপওয়ার্ক কি মেসেজ পাবে যে আপনি কাজ খুঁজছেন। ওকে, এখন আপনি কাজ পেয়েছেন, হ্যাঁ, কাজ পেয়েছেন, আপনি অ্যাপ্লাই করা বন্ধ করে দিলেন। তখন ক্লায়েন্টের কাছে আপওয়ার্কের অ্যালগরিদমের কাছে একটা মেসেজ যাবে যে ওর বোধ হয় এই যে একটা ফ্রিল্যান্সার তো সপ্তাহে 40 থেকে 80 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে চাইলে, হ্যাঁ, বা তার চেয়ে বেশি পারে, কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল আমরা হিউম্যান বিইং হিসেবে যতটুকু সময় আমরা সপ্তাহে ঘন্টা কাজ করতে পারি। তো আপওয়ার্ক এরকম একটা ইন্টেন্ট নিয়ে নিবে যে এই ফ্রিল্যান্সার হয়তো আর কাজ খুঁজছে না, আপনি যদি অ্যাপ্লাই করা বন্ধ করে দিবেন, তখন হয়তো আপনার প্রোফাইলটা আর র্যাঙ্ক করবে না। তো এই হচ্ছে বিষয়। আপনি যদি কাজ নিয়মিত পেতে চান, তাহলে আপনাকে নিয়মিত অ্যাপ্লাই করে যেতে হবে। আপনি যদি অ্যাপ্লাই করা বন্ধ করে দেন, দ্যাট মিন্স আপনি কাজ চাচ্ছেন না, আপওয়ার্ক আপনার প্রোফাইলটাকে ওইভাবেই র্যাঙ্ক করবে। আচ্ছা ভাই, একটা খুবই ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছেন আপনি আমাদেরকে। লাইক হচ্ছে কি, জিনিসটা এমন মানে Upwork আপনাকে নেগেটিভলি দেখতেছে না যে ভাই তুমি এপ্লাই করতেছো না মানে তোমার ক্যারিয়ার আমি ধ্বংস করে দিব। সে এভাবে দেখে না। সে যেটা দেখে সেটা হলো তুমি এপ্লাই করতেছো না মানে এই মুহূর্তে তোমার কাজের ডিমান্ড নাই। তুমি অলরেডি তোমার ক্লায়েন্ট নিয়ে বা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছো। সো তোমাকে আমি একটু ফ্রি ছেড়ে দিলাম। তোমার কাছে আমি একটু প্রজেক্ট বা ক্লায়েন্ট কম পাঠাইলাম। এটাই তো বেসিক্যালি অ্যালগরিদম। তাইলে আমার কাছে মনে হয় এই মেসেজটা অনেকেই আজকে প্রথম, আমার কাছে মনে হইছে যে এই মেসেজটা অনেকে হয়তো আজকে প্রথমবারের মতো শুনতেছে যে ওকে ফাইন, আমি ৩ মাসের ব্রেকে গেলাম। যে ৩ মাস আমি Upwork-এ কাজ করব না। ৩ মাস আমার ভাই একটা প্রজেক্ট নিয়ে আমি বিজি আছি। ৩ মাস পরে নতুন প্রজেক্ট ধরবো। তাইলে এখন আমার যেটা করা উচিত, যদি আমি চাই ৩ মাস পরে এসে আমার প্রোফাইল ঠিক আগের মতোই জমজমাট, তাহলে আমাকে অলওয়েজ এই অ্যাপ্লিকেশনটা করে যাইতে হবে। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি সার্চে র্যাঙ্কিং করবেন কিনা, এটার জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার কিন্তু রিলেভেন্সি। আপনি আপওয়ার্কে সার্চ করে দেখবেন যে ফ্রিল্যান্সার দিয়ে বা ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করে দেখবেন আপনি যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তারাও র্যাঙ্ক করতেছে, যারা রাইজিং ট্যালেন্ট তারাও র্যাঙ্ক করতেছে, আবার দেখবেন একজন ফ্রিল্যান্সার যে তেমন বেশি কাজ করে না সেও র্যাঙ্ক করতেছে। তো কয়েকটা প্যারামিটার এখানে ফ্যাক্টর। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়া হয়েছে এই রিলেভেন্ট কতগুলি জব আপনি করেছেন, হ্যাঁ, আপনি কত ডলার আর্ন করেছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করা হচ্ছে রিলেভেন্সির উপর, রিলেভেন্সি দিয়ে র্যাঙ্ক করে। হ্যাঁ, তো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করব, এবং আপনি কতগুলো রিলেভেন্ট জবে কাজ করেছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে কিনা। তো এটার জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনার প্রোফাইলটা ভালো মতো অপটিমাইজ আছে কিনা এবং আপনি নিয়মিত অ্যাপ্লাই করে যাচ্ছেন, এই বিষয়টা ইনশিওর করতে হবে। আচ্ছা, আমরা ভাই যখন ফাইবার নিয়ে কথাবার্তা বলি, ফাইবারে খুবই ফেমাস একটা শব্দ হচ্ছে গিগ। সবাই বলে গিগ বানাও, গিগ এসইও করো, গিগ র্যাঙ্ক করো, গিগ র্যাঙ্ক হইছে, গিগ এই গিগ থেকে আমি ক্লায়েন্ট পাচ্ছি। সো আমরা খুব রিসেন্টলি না হয়তো একটু সময় হয়ে গেছে, বাট আমরা দেখি যে Upwork-এও এখন ওই গিগ ব্যাপারটা চলে আসছে। Upwork হয়তো প্রজেক্ট আনছে যেখানে 20টা প্রজেক্ট ক্যাটালগ চাইলে তৈরি করে রাখা যায়। সো এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট? ফাইবারে যেটাকে গিগ বলে, আপওয়ার্কে সেটাকে প্রজেক্ট বলা হয়। হ্যাঁ, তো ফাইবারে যেরকম প্রচুর গিগ সেল হয়, আপওয়ার্কে কিন্তু অত গিগ সেল হয় না, প্রজেক্ট সেল হয় না। তো সেল না হলেও এই প্রজেক্টগুলি খুবই ক্রুশাল একটা রোল প্লে করে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে। যেমন আপনি যত রকমের কাজ জানেন,
আপনি যদি ডিজিটাল মার্কেটার হন বা আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হন বা আপনি যেই সার্ভিস দেন নাই কেন, আপনার সার্ভিসের আন্ডারে যে ছোট ছোট প্যাকেজ করা যে এরকম কাজগুলো আছে, এরকম যদি আপনি 10টা 20টা প্রজেক্ট তৈরি করে রাখেন, এই প্রজেক্টগুলো কিন্তু আপনার অনেক সময় সার্চে চলে আসে। তো আপনি যদি কোনো একটা প্রজেক্ট দিয়ে সার্চে উপরের দিকে চলে আসেন, ক্লায়েন্ট কিন্তু আপনার সেই প্রোফাইলটা র্যাঙ্ক করবে, হ্যাঁ? সো আপনার যদি যথেষ্ট ইসে থাকে, কারণ ধরেন আপনি কোনো একটা ছোট নিশ নিয়ে আপনি প্রজেক্টটা তৈরি করেছেন। সেই প্রজেক্টটা যদি র‍্যাংক করে উপর দিকে চলে আসে, আপনার প্রোফাইলটা কিন্তু সেই প্রজেক্টের সাথে চলে আসবে। সো প্রজেক্ট দিয়ে অত কাজ না পাওয়া গেলেও আপনার প্রোফাইলের র‍্যাংকিং ফ্যাক্টর হিসেবে প্রজেক্ট কাজ করে। এইবার আমাদেরকে আপনি একটা টু দ্য পয়েন্টে কয়েকটা পয়েন্ট বলেন যে আমি যখন একটা আপওয়ার্কের নতুন প্রোফাইল ক্রিয়েট করব, আমরা একটা জিনিস পাইলাম যে আমি একটু রিসার্চ করে নিব আমি কোন সার্ভিস দিব বা কোনটা দিব না। এটা একটা অনুমান আমরা পাইলাম। ধরেন আমি ডিসিশন নিলাম যে আমি ভাই গুগল অ্যানালিটিক্সে সার্ভিস সেল করব। এটা আমি একটা ডিসিশন নিলাম। ডিসিশন নেওয়ার পর আমার তো প্রোফাইলটা সাজাইতে হবে। আমার একটা ছবি দেয়া লাগবে, আমার একটা ডেসক্রিপশন লেখা লাগবে, আমার ৩ টা প্রোফাইল রেডি করা লাগবে, এই যে কিছু প্রজেক্ট ক্যাটালগ রেডি করা লাগবে। সো এই যে আমার প্রোফাইলটা সাজাবো, সাজানোর জন্য ফার্স্টে থেকে লাস্ট কি স্টেপে আমি কাজ করব? প্রোফাইল সাজানো যখন আমরা শুরু করব, আমাদের প্রথম যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল প্রোফাইল ইমেজ। আমাদের ক্লায়েন্টরা কিন্তু আমাদেরকে দেখে আগে, হ্যাঁ? আমাদের ইমেজটা দেখে আগে, বা আমরা যে কোনো পোর্টফোলিওতেই আমাদের ইমেজটা আগে দেখে। ইমেজটাই প্রথম আসে। ইমেজটা দেখে আগে, তারপরে আমাদের সাথে কাজ করে আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স নেন। সো প্রোফাইল ইমেজটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রফেশনাল হতে হবে। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে খুব সুন্দর একটা প্রফেশনাল ছবি তুলবেন। এটার জন্য ওভার এডিটেড না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন ইমেজের পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে প্রোফাইলের হেডিংটা। হেডিংটা আপনার ২ টা কাজ করে। এক হচ্ছে আপনি কি সার্ভিস দেন সেটা এক্সপ্লেইন করে, এবং এটা আপনাকে র‍্যাংকিং করতেও সাহায্য করে। তো এইটা যখন আপনি তৈরি করবেন, আপনি ডেফিনিটলি আপনার সেক্টরে টপ রেটেড প্লাস বা হাইয়েস্ট আর্নিং করেছে এরকম ১০ থেকে ১৫ জনের প্রোফাইলটাকে ভালোমতো রিভিউ করে দেখবেন। তারা কি হেডিং ব্যবহার করেছে, তারা কি কিওয়ার্ড ব্যবহার করেছে। এখানে কিওয়ার্ড শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, কেউ একজন যখন আপনার সার্ভিসটা খোঁজে, তারা কি কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সেই কিওয়ার্ডটা যেন তার হেডিংয়ে অবশ্যই থাকে। ফর এক্সাম্পল, এখানে আমি আবারও মাইক্রোনিশের উদাহরণ দিচ্ছি। একজন ফ্রিল্যান্সার যখন খুঁজে একজন ক্লায়েন্ট, তখন সে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে। সে কিন্তু ওয়েব ডেভেলপার লিখে সার্চ দেয় না, সে সার্চ দেয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার। তো আপনাকে কেয়ারফুলি ওই কিওয়ার্ডগুলি পিক করতে হবে প্রোফাইলের হেডিংয়ের জন্য। প্রোফাইল হেডিং গেল। প্রোফাইল হেডিংয়ের পরে আসছে প্রোফাইল ওভারভিউ। আমরা প্রোফাইল ওভারভিউ যখন সাজাবো, আপনি দেখবেন আপওয়ার্কে সার্চ দিয়ে আপনার প্রোফাইল ওভারভিউর প্রথম ২টা লাইন দেখায় যখন ক্লায়েন্টরা ফ্রিল্যান্সারকে সার্চ দেয়। সো প্রথম ২টা লাইন, প্রথম ৪০টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম ৪০টা ওয়ার্ডের মধ্যে এমন কিছু লেখেন যেটা ওই নিশে ক্লায়েন্টদের ফ্রাস্ট্রেশন বা রিকোয়ারমেন্ট এইটাকে অ্যাড্রেস করে। আমি যদি একটা উদাহরণ দেই, আপনি ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দেন, হ্যাঁ? আপনি অনেক ভালো ফেসবুক মার্কেটার, এই শব্দটা না লিখে আপনি যদি এরকম একটা শব্দ লেখেন যে, তুমি কি জানো যে পৃথিবীতে ৯০% ফেসবুক অ্যাডই ফেইল করে, হ্যাঁ? সো আমি তোমাকে হেল্প করতে পারবো যেন তোমার এই অ্যাডটা এই ফেইলের কাতারে না পড়ে। তাহলে কি আপনি তার ফ্রাস্ট্রেশনটাকে বুঝলেন। এটা কিন্তু একটা কমন জিনিস যে আমরা যতই অ্যাড রান করি সব অ্যাড কিন্তু সাকসেসফুল হয় না। তাহলে আপনি ক্লায়েন্টের একটা পেইন, একটা ফ্রাস্ট্রেশনকে ওইখানে কাভার করলেন, হ্যাঁ? তো ক্লায়েন্ট কিন্তু আপনি কত ভালো ফ্রিল্যান্সার, হি ডাজন্ট কেয়ার। হি কেয়ার অ্যাবাউট যে আপনি তার প্রবলেমটা সলভ করতে পারবেন কিনা। এরপরে আপনি প্রোফাইল ওভারভিউর যে অন্যান্য পার্ট আছে, সেখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স, আপনার পড়াশোনা, আপনি কি করেছেন এগুলো সম্পর্কে বলেন, এবং লাস্টে অবশ্যই যেন একটা কল টু অ্যাকশন থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে খুব সুন্দর ওভারভিউ লিখি, কিন্তু এই ওভারভিউটা পড়ার পরে ক্লায়েন্ট কি অ্যাকশন নেবে, কল টু অ্যাকশনটা আমরা মেনশন করতে ভুলে যাই। আপনি যদি চান ক্লায়েন্ট আপনার সাথে মিটিংয়ে আসুক বা ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট মেসেজ করুক আপওয়ার্কের মাধ্যমে, সেটা অবশ্যই আপনি লাস্টে মেনশন করেন। ওকে, দেন এরপর আসতেছে আপনার পোর্টফোলিও। আমরা যখন পোর্টফোলিও তৈরি করি, দুই রকমের সার্ভিস সারা পৃথিবীতে আমরা দেই। একটা হচ্ছে ভিজুয়ালি অ্যাপিলিং, যেটা ভিজুয়ালি দেখা যায়।
আরেকটা হচ্ছে আপনার যেখানে আমাদের ম্যাট্রিক্স থাকে। ফর এক্সাম্পল আমরা অ্যাড রান করি, হ্যাঁ? তো আমরা ক্লায়েন্টের সাথে কি করতে পারি? আমরা এদের ম্যাট্রিক্সটা শেয়ার করতে পারি অ্যাজ এ স্ক্রিনশট। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, ধরেন কেউ একজন কোনোদিনও ফেসবুক অ্যাড রান করায় নাই কোনো ক্লায়েন্ট, হ্যাঁ? তাকে যদি আমরা ফেসবুকের এই বোরিং ড্যাশবোর্ডটা দেখাই, তাহলে সে কিন্তু বুঝবে না। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা ক্যানভার মতো যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ভিজুয়ালি অ্যাপিলিং একটা স্ক্রিনশট তৈরি করতে পারি যে দেখো ভাই আমি অ্যাড রান করেছিলাম এইটা, আমার এত খরচ হয়েছে, এত আমি রোয়াজ প্রডিউস করেছি, মানে ভিজুয়ালি যেন জিনিসটা অ্যাপিলিং হয়। আপনি যদি আমার প্রোফাইলে যান, আপনি এরকম দেখতে পাবেন আমি কিন্তু এই বোরিং ড্যাশবোর্ডের ছবি পরে দিয়েছি, আমি যেন ক্লায়েন্টকে হুক করতে পারি। আর যারা ভিজুয়ালি অ্যাপিলিং সার্ভিস দেন, ফর এক্সাম্পল সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। আপনি যত সম্ভব হাই কোয়ালিটি ইমেজ সেখানে অ্যাড করেন আপনার পোর্টফোলিওতে, যেন ক্লায়েন্টরা বুঝতে পারে আপনার সার্ভিসটার বিষয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পোর্টফোলিওর মধ্যে অবশ্যই আপনি রিলেভেন্ট কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন হেডিংয়ে এবং ডেসক্রিপশনে, যেন এটা আপনার র্যাঙ্ক করতে আপনাকে হেল্প করে। এবং ইমেজগুলোর যে অল্টারনেটিভ ট্যাগ আছে, সেই ট্যাগেও আপনি আপনার যে কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে আপনি আপনার আপার প্রোফাইলটাকে র্যাঙ্ক করাতে চান, সেটা ওখানে মেনশন করবেন। এরপরে আসতেছে ইমেজ অল্টার ট্যাগ। আপনি পোর্টফোলিওতে যে ইমেজগুলি ব্যবহার করবেন, সেই ইমেজগুলিতে অবশ্যই যে কিওয়ার্ডটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে চান, সেই কিওয়ার্ডগুলিকে অল্টার ট্যাগ হিসেবে ব্যবহার করবেন, যেন এটা আপনাকে র্যাঙ্কিং করতে হেল্প করে। এরপরে আসছে স্কিল ট্যাগ। স্কিল ট্যাগ বিষয়টা হচ্ছে যে আপওয়ার্কে কিছু নির্দিষ্ট স্কিল ট্যাগ ব্যবহার করা যায়, যেটা দিয়ে ক্লায়েন্টরা বুঝে আপওয়ার্ক আপনাকে র্যাঙ্কিং দিতে হেল্প করবে। যে ধরেন ক্লায়েন্ট একজন ফেসবুক মার্কেটার খুঁজছে, আপনি ফেসবুক মার্কেটিংয়ের যে স্কিল ট্যাগটা সেটাকে ব্যবহার করবেন, যেন আপওয়ার্ক বুঝতে পারে যে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করেন। এখন স্কিল ট্যাগ, আপনি 15টা স্কিল ট্যাগ আপনার মূল প্রোফাইলে ব্যবহার করতে পারবেন। স্কিল ট্যাগটা যখন আপনি চুজ করবেন, তো খুবই কেয়ারফুল থাকবেন যেন স্কিল ট্যাগটা আপনার সার্ভিসের সাথে রিলেভেন্ট হয়। এক্ষেত্রে আপনি যারা হাইয়েস্ট আর্নিং ফ্রিল্যান্সার, তারা কোন ধরনের স্কিল ট্যাগ ব্যবহার করেছে, সেই স্কিল ট্যাগগুলি আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসছে আপনার সার্টিফিকেশন। আপনার যদি ওই ফিল্ডে রিলেভেন্ট সার্টিফিকেট থাকে, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি গুগলের অ্যাড রান করেন, তো গুগল থেকে যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে, আপনি যদি সেটা সেখানে অ্যাড করেন, এই সার্টিফিকেটটা আপনাকে ভিড় থেকে আলাদা করবে। যেমন আমি একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো আমি যে মেটার সার্টিফিকেটটা এখানে অ্যাড করেছি, এবং এই সার্টিফিকেটটা আমাকে অনেক হেল্প করেছে ভিড় থেকে আলাদা করতে এবং কাজ পেতে। আচ্ছা, এরপরে অন্যান্য জিনিসগুলা যেগুলো আসছে, আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, এগুলি আপনি অ্যাড করেন। এবং এইখানে যখন আপনি অ্যাড করবেন, তখন চেষ্টা করবেন যেন আপনি যে কিওয়ার্ডটা দিয়ে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করাতে চান, সেই কিওয়ার্ডগুলি এখানে মেনশন থাকে। তো এই বিষয়গুলি মোটামুটি আমরা যদি মোটা দাগে খেয়াল রাখি, তাহলে আমাদের প্রোফাইলটা একটা অপটিমাইজ প্রোফাইল হবে। আচ্ছা, আমি ভেরি রিসেন্টলি কমিউনিটির ভেতরে একটা কমেন্ট পাইছিলাম। ওই কমেন্টটাই আমি প্রশ্ন হিসেবে করতেছি আপনাকে, এবং আমার ধারণা এইটার আনসার অনেকেই জানে না। সেটা হচ্ছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে জেনারেল যে প্রোফাইলটা আমাদের, এটা আপওয়ার্কে এসইওতে র্যাঙ্ক করতে বেশ হেল্প করে। আমরা যদি এই প্রোফাইলটা একবার তৈরি করে ফেলি, এটা কি পরে এডিট করা যায় কিনা, বা এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আমি যতটুকু জানি স্পেশালি যে 2টা প্রোফাইল, এগুলোকে যেকোনো সময়ই চেঞ্জ করা যাইতে পারে। মানে আপনি কি মনে হয়? আপনার আপওয়ার্ক প্রোফাইলটা একটা লিভিং থিং, হ্যাঁ? আপনি আপওয়ার্ক প্রোফাইলটা নিয়মিত বেসিসে চেঞ্জ করতে পারবেন। আপওয়ার্ক কিন্তু আপনাকে একটা ইনসাইট দিচ্ছে যে গত 30 দিনে আপনার প্রোফাইলটা কয়টা ভিউ হয়েছে, আপনি কয়টা ইনভাইটেশন পেয়েছেন, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলা, আপনার কত প্রোফাইলে কত ইমপ্রেশন আসছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনি নিয়মিত দেখতে পারতেছেন, হ্যাঁ? ফর এক্সাম্পল, আপনি আপনার প্রোফাইলের হেডিং একটা চেঞ্জ করলেন এখন। এই হেডিংটা চেঞ্জ করার পরে আপনি 1 মাস আপনার প্রোফাইলটাকে অবজার্ভ করেন। দেখেন আপনার প্রোফাইলের ভিউটা কি উপর দিকে যাচ্ছে না কমে যাচ্ছে? আপনার ইনভাইটেশন পাওয়ার সংখ্যা কি বাড়তেছে নাকি কমতেছে? এখন এটা যদি বাড়ে তাহলে পজিটিভ, কিপ ইট ওকে। এটা যদি কমে যায় তাহলে প্রোফাইলটাকে আবার চেঞ্জ করেন। আপনি নতুন স্কিল শিখতেছেন, আপনি নতুন প্রজেক্ট কমপ্লিট করতেছেন। যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে সেই প্রজেক্টটা দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করেন, সেই পোর্টফোলিওটা অ্যাড করেন, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে সাপোর্টিং যে ইস্যুগুলো, আপনি নতুন স্কিল শিখতে পারেন, হ্যাঁ?
হ্যাঁ, তো এই স্কিলটাতে আপনি ওই স্কিলটাও এখানে অ্যাড করতে পারেন। তো এই যে সাপোর্টিং যে ২ টা প্রোফাইল, এই প্রোফাইলগুলিও আমাদের নিয়মিত পরিবর্তন করা উচিত, স্কিল করা উচিত, চেঞ্জ করা উচিত। তো এই প্রোফাইলগুলোকে আমরা নিয়মিত অপটিমাইজেশনের মধ্যে রাখবো। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইলটা একবার তৈরি করি, এই প্রোফাইলটাতে আর কখনোই হাত দেই না, বা আমাদের প্রোফাইলটা কেউ একবার করে দেয়, সেটা আমরা আর জীবনেও চেঞ্জ করি না। তো এই প্রোফাইলটা নিয়মিত চেঞ্জ করা উচিত বেসড অন ম্যাট্রিক্স। আপনার ম্যাট্রিক্সটা পজিটিভ দিকে গেলে অফ রাখেন, নেগেটিভ দিকে গেলে এটাকে অপটিমাইজ করেন। তাইলে ভাই যেটা আমি বুঝলাম এবং আমার অডিয়েন্সকে আমি একটু আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যেটা জানতাম যে একটা জেনারেল প্রোফাইল তৈরি করে ফেলার পর এটা যেহেতু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটাকে চেঞ্জ করা যাবে না। আমি অনেক কমিউনিটিতে এতে কনফিউশন দেখছি, যাবে নাকি যাবে না। যেটা র্যাঙ্ক করে ফেলছে চেঞ্জ করি, র্যাঙ্কিং যে নষ্ট হয়ে যায়। আপনি যেটা বলতেছেন, যেহেতু আমাদের লাইফে অ্যাচিভমেন্ট আসতে পারে, নতুন আমি নতুন স্কিল শিখতে পারি, ওই জিনিসটা আমি অ্যাড করা উচিত। ইভেন ফর এক্সাম্পল আজকে থেকে ২ বছর আগে যিনি আপওয়ার্কের প্রোফাইল বানাইছেন, উনি হয়তো এআই কথাটা কখনো মেনশন করে নাই, বাট ২ বছর পর আমরা দেখতেছি ভাই আপনি ডিজিটাল মার্কেটার হন, আপনি ডেভেলপার হন, এআইতে আপনার এক্সপার্টাইজ থাকতে হবে। তাহলে আমার এখন ভাই ওইটা চেঞ্জ করে এআই ড্রিভেন কিছু একটা লিখতে হবে, কারণ আমার ক্লায়েন্ট এখন খুঁজতে পারে এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটার চাই আমি, যে এআইও বোঝে, ডিজিটাল মার্কেটিংও বোঝে। তার মানে আমরা চেঞ্জ করতে পারবো, এর কোনো সমস্যা নাই। বাট আরেকটা ইনফরমেশন যেটা দিলেন সেটা হলো চেঞ্জ করে আমি একটু অবজার্ভ করবো সে আরও আপগ্রেড করতেছে না ডাউনগ্রেড করতেছে। ডাউনগ্রেড করলে আমি আবার চেঞ্জ করব। আর যেই ২টা আমাদের স্পেশালাইজড প্রোফাইল, ওগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর না, ওগুলো আমরা এনি টাইম আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো অ্যাপ্লাই করার স্বার্থে। আচ্ছা, ওকে ফাইন। এইবার ভাই জিনিসটা একটু এভাবে দেখি আমরা, যে আমি মোটামুটি আমার সুন্দর করে প্রোফাইল টোফাইল বানাইলাম, আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। আপনি যেহেতু বলছেন যে তুমি আপওয়ার্ক প্লাস নিয়ে নাও, আগে নোটিফিকেশন পাবা, পাইলে অ্যাপ্লাই করো, আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর না আমাদের মনের ভেতর ভয় কাজ করে। ভয়টা কি? অ্যাপ্লাই করলাম, আচ্ছা অ্যাপ্লাই করা তো ব্যাপার না, করে দিছি। অ্যাপ্লাই করার পর ক্লায়েন্ট হয়তো আমাকে একটা ইন্টারভিউ কল করে। এখন বিদেশি ক্লায়েন্ট, কোনোদিন তো ইংরেজিতে কথা বলি নাই। আরেকটা মিসকনসেপশন আছে যে মিটিংগুলো সাধারণত রাতের বেলাতেই হয়, এই রাত জেগে আমাকে কাজগুলো করতে হবে। এই যেটা ভয়, এটা একটু আমাদেরকে মানে ভয়টা আপনি ভাঙেন যে ভাই জিনিসটা আসলে এমন না, সিনারিটা আসলে কি, রিয়েল সিনারিটা আসলে কি? আচ্ছা, আপওয়ার্ক নিয়ে একটা মিসকনসেপশন আছে অনেকের মধ্যে, সেটা হচ্ছে যে আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে সরাসরি ইন্টারভিউ দিয়ে, অর্থাৎ জুম কলে ইন্টারভিউ দিয়ে কাজ পেতে হয়। এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, ৭০% ক্ষেত্রেই ক্লায়েন্টের সাথে সরাসরি কখনো কথা বলতে হয় না, জুম মিটিংয়ে বা মিটিংয়ে কথা বলতে হয় না। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লায়েন্টের সাথে চ্যাটিংয়ের আদান প্রদানের মাধ্যমেই, জাস্ট চ্যাট আদান প্রদানের মাধ্যমেই আপনি কাজ উইন করতে পারেন। ৩০% ক্ষেত্রে আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। যেহেতু আমরা ম্যাক্সিমাম যে কাজগুলি করি সেই কাজগুলি উদাহরণ নির্ভর, এক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টকে প্রপার উদাহরণ দিতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট হুক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয়, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছেন, সেহেতু আপনাকে ইংরেজিতে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। ইংরেজি ছাড়া আপনি কিন্তু এই ধরনের মার্কেট প্লেসে লং টার্মে সাস্টেইন করতে পারবে না। সো ইংরেজিটা জানা গুরুত্বপূর্ণ। আরেকটা মিসকনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে যে রাত জাগতে হয়। হ্যাঁ, তো আপনি যদি রাত জাগাটা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনি অস্ট্রেলিয়া আছে, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে রাত জাগতে হবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার ইন্টারভিউ ভীতি থাকে, তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বা এরকম কারোর সাথে আপনি কয়েকটা মক আপ ইন্টারভিউ দিয়ে আপনি এই জিনিসগুলি ঝালাই করে নিতে পারেন। আর আপওয়ার্কের ক্ষেত্রে ৪টা-৫টা ইন্টারভিউ দেওয়ার পরে এই যে ধরনের ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত ভয়গুলি আছে, এই ভয়গুলি দূর হয়ে যায়। দেখেন, বিষয়টা হচ্ছে কি, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক্যাল কাজ করি। হ্যাঁ, তো ক্লায়েন্ট যেটা জানতে চায়, এবং আমি এই পর্যন্ত প্রায় ৫০-৬০টার উপর ইন্টারভিউ দিয়েছি আপওয়ার্কে, এবং আমি যেটা দেখেছি, ক্লায়েন্টরা কিন্তু আপনার লাইফ সম্পর্কে ইন্টারেস্টেড না। তারা ইন্টারেস্টেড হচ্ছে যে ভাই আমার প্রবলেম এইটা, তুমি কি এই রিলেভেন্ট কোনো প্রবলেম সলভ করছো কিনা। তো আপনি যদি এই প্রবলেমটার সলিউশন দেখাতে পারেন, তাকে স্ক্রিন শেয়ার করে আপনি কত ভালো ইংরেজি জানছেন, এটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর না। হ্যাঁ, ফ্যাক্টর হচ্ছে যে আপনি তার প্রবলেমটা সলভ করতে পারছেন কিনা। কমিউনিকেশনের ব্যাপারটা যেহেতু আসলো ভাই, হ্যাঁ, কমিউনিকেশন করতে গেলে আমাদেরকে তো ইংরেজিতেই কমিউনিকেশন করতে হবে। এটাও কিন্তু আমাদের একটা অনেক বড় দুঃখের, মানে আমাদের জন্য একটা দুঃখের জিনিস বা আমাদের ভয়ের জিনিস আর কি, যে আমরা তো ইংরেজি পারি না। তো আপওয়ার্কের ক্লায়েন্টরা কি এটা এক্সপেক্ট করে আদৌ যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সে ফ্লুয়েন্টলি আমার সাথে মানে অনর্গল কথা বলে যাবে? তার মানে কি আমাদেরকে আসলেই অনর্গল কথা বলতে পারতে হবে, নাকি আমি জাস্ট কমিউনিকেশন করতে পারলেই চলবে? এটা আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আমি স্ট্রেট উত্তর দিব, আপনার সাথে কমিউনিকেশন যদি সে করতে পারে,
তাহলেই সে খুশি। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ক্লায়েন্টের জন্য ফোন কাস্টমার সার্ভিস না দিচ্ছেন, ফোনে কাস্টমার সাপোর্ট না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে ফ্লুয়েন্ট ইংলিশ চায় না। সে যখন একটা জব পোস্ট করে সেখানে সে মেনশন করে দেয় সে কোন লেভেল অফ ইংলিশ প্রফিসিয়েন্সি চাচ্ছে, এটা সে তার জবে মেনশন করে দেয়। হ্যাঁ, তো আমরা যে ধরনের কাজ সাধারণত করি ম্যাক্সিমাম হচ্ছে টেকনিক্যাল। আপনি কাজটা তাকে ডেলিভার করতে পারছেন কিনা এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি আপনাকে অলমোস্ট অনেক কিছু সলিউশনই দিচ্ছে। ক্লায়েন্ট, আপনি যদি ক্লায়েন্টের কোনো একটা মেসেজ ক্লিয়ারলি বুঝতে না পারেন, আপনি যদি মেসেজটা সিম্পলি চ্যাট জিপিটিতে নিয়ে যান। হ্যাঁ, আগে ছিল গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি গুগল ট্রান্সলেটের চেয়ে অনেক ভালো পারফর্ম করে। অলমোস্ট সে আপনাকে বাংলায় বুঝিয়ে দিবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী। আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশনের জায়গাতে যাই, তখন 4টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে রিডিং, রাইটিং মানে পড়ে বুঝতে পারা এবং লিখে বোঝাতে পারা। আরেকটা হচ্ছে বলে মানে বলা, এবং আরেকটা হচ্ছে শুনে বোঝা। হ্যাঁ, তো যখন আমরা রিটেন কমিউনিকেশনে যাব, তখন আমি পড়ে বুঝতে পারতেছি কিনা এবং আমি আমার রিকোয়ারমেন্টটা ক্লায়েন্টকে বোঝাতে পারছি কিনা, এই জিনিসটা যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে পারেন, মোস্ট অফ দ্য কেসেসে আপনার কমিউনিকেশনের অনেকখানি হয়ে যাচ্ছে। আর যখন ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশনের বিষয়টা আসতেছে, আমি যেটা শুরুতে বললাম সেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টকে ভার্বাল কমিউনিকেশনের রিলেটেড কোনো সাপোর্ট না দেন, সেক্ষেত্রে ওইগুলা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরেও আমি যারা ফ্রিল্যান্সিংয়ে আসছে তাদের সবাইকে অনুরোধ করব তারা যেন ইংরেজি কমিউনিকেশনের ব্যাপারটাতে জোর দেয়। আচ্ছা, এখানে ভাই আমি একটু অ্যাড করি যে আমি আমার একটা এক্সপেরিয়েন্স অ্যাড করি। সো আমি যখন আমি একটা সময় বেশ রাত জাগতাম, এই কাজকর্ম করতাম। আমি এই প্রবলেমটা ফেস করতাম। আমি যে প্রবলেমটা ফেস করতাম সেটা হলো আমি ইংরেজি কথা বলতে পারি, কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন আমি বুঝতে পারি না। বুঝছেন? তারা যেহেতু অনেকে অস্ট্রেলিয়ান, স্পেশালি অস্ট্রেলিয়ান ইংলিশ কিন্তু খুবই বিচ্ছিরি টাইপের ইংলিশ। সো আমি বুঝতে পারতাম না। আমার এখনো মনে আছে, আমার একটা ফ্রান্সের ক্লায়েন্ট, সে ভালো ইংরেজি পারে না এবং সে এমনভাবে ইংরেজি বলতেছে আমি ধরতে পারতেছি না তার কথাবার্তা। তো এরপর আমি এটা শিখছি, যেটা হচ্ছে কি আমি ওর সাথে যখন মিটিংয়ে বসছিলাম, আমি গুগল মিটে বসছিলাম এবং ফাইন্ড আউট করছি আপনি মিটে বসেন বা জুমে বসেন, ওই যে সাবটাইটেল অন করে দেওয়া যায়। এটা আমি ওই দিন শিখছি। তো এরপর আমি সিম্পলি যেটা করছি সেটা হলো, আমি যে তার কথা বুঝতে পারি নাই, পরের বার আমি ফাইন্ড আউট করতেছিলাম কি করা যায়। আমি ২ টা কাজ করছি। নাম্বার 1 হচ্ছে আমি সাবটাইটেল অন করে দিয়েছি। তো সে কথা বলতেছে, আমি সাবটাইটেল পড়তেছি। আমি তার কথা শোনারই প্রয়োজন মনে করি নাই। আমি সাবটাইটেল পড়া শুরু করছি এবং আমি অনুমান করে ফেলতে পারতেছি ওকে ও এটা বলতেছে। আর সেকেন্ড জিনিস আমি যেটা করছি সেটা হচ্ছে আমার মাথায় কাজ করছে যে এখন তো শুনে ফেলছি, প্রপারলি বুঝতে পারি নাই, জাস্ট অনুমান করছি সে কি চাচ্ছে। কিন্তু আমি যখন যদি প্রজেক্টটা পাই আমার কিন্তু খুব ক্লিয়ারলি জিনিসগুলো জানতে হবে। আমি স্ক্রিন রেকর্ড করে ফেলছি। পুরোটা স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি। যখন দেখছি প্রজেক্ট দিছে, এরপর দিন পুরোটা আবার দেখছি ভিডিও, সে কি বলছে খুব স্পেসিফিক থেমে থেমে থেমে। সো আমার কাছে মনে হয় আপনারা যারা ইংরেজিতে এই দুর্বলতা যাদের আছে, সো আপনি বলতে পারবেন কিনা এটা ভাই আপনাকেই আপনাকেই ব্যবস্থা করতে হবে। আপনি স্মার্ট হইলে এআই ব্যবহার করতে পারেন। এখন এআই অনেক টুলস আছে যেই আপনাকে হেল্প করবে কথা বলতে। আর কথা শোনার জন্য, বোঝার জন্য আমি একটা ছোট টেকনিক শেয়ার করলাম আরকি। আমি রাসেল ভাই আপনার অডিয়েন্সের জন্য আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ইদানিং আমি একটা প্র্যাকটিস দেখতেছি আমার স্টুডেন্টদের মধ্যে। সেটা হচ্ছে তারা কোওয়ার্কার, হ্যাঁ কোওয়ার্কার। ফর এক্সাম্পল, আপনাকে একজন ক্লায়েন্ট একটা ইন্টারভিউর জন্য মেসেজ পাঠিয়েছে। আপনি ক্লায়েন্টকে বললেন যে দেখো, আমি তো খুব ভালো একটা কমিউনিকেশন পারি না, তো আমার একজন কোওয়ার্কার আছে, আমি তাকেও মিটিংয়ে রাখতে চাই, এটা কি তুমি অ্যালাউ করবে কিনা। তো ক্লায়েন্ট যদি এটা অ্যালাউ করে সেক্ষেত্রে আপনি কোয়ার্কার রাখতে পারেন। আপনার যে কোয়ার্কার সে আপনার আপনার পক্ষ হয়ে ইন্টারভিউটা ফেস করলো এবং আপনি ক্লায়েন্টের সাথে ইন্টারভিউটা ফেস করতে পারলেন। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা ইদানিং অনেকে করছে, আমার স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি করেছে। যেমন আমার কোনো একজন স্টুডেন্টের মা ফ্রিল্যান্সিং করছে। হ্যাঁ, সে অন বিহাফ অফ ওর মায়ের পক্ষ হয়ে সে ক্লায়েন্টের জন্য ইন্টারভিউ ফেস করেছে এবং যে ভিডিও এডিটিংয়ের কাজ করে। তো এই প্র্যাকটিসটা ইদানিং হচ্ছে, এবং ক্লায়েন্ট যদি অ্যালাউ করে, তার যদি কোনো প্রাইভেসি ইস্যু না থাকে, তাহলে আপনি এই কাজগুলি করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করি। অনেকেরই আছে একটা ইন্টারভিউ ভীতি কাজ করে। হ্যাঁ, তারা ইংরেজি ভালো জানে তারপরও ইন্টারভিউ ভীতি কাজ করে। এখানে 2টা বিষয়। হ্যাঁ, এক হচ্ছে আপনি কিন্তু আপওয়ার্কে যথেষ্ট ইনভাইটেশন পাবেন। হ্যাঁ, তো যখন ইনভাইটেশন পাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি তাকে সিম্পলি ওটা যদি আপনার
ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ নাও করে আপনি ওটাকে রিজেক্ট করেন না, আপনি তাকে সিম্পলি বলেন থ্যাঙ্কস ফর দ্য ইন্টারভিউ ইনভাইটেশন, ওকে, বাট আই হ্যাভ সাম প্রবলেম ইন ফেস টু ফেস ইন্টারভিউ, ওকে, ক্যান উই চ্যাট, আমরা কি চ্যাটিংয়ের মাধ্যমে এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে পারি কি না, হ্যাঁ। যদি সে অ্যাকসেপ্ট করে সে তো অ্যাকসেপ্ট করে নিল, আপনি কন্টিনিউ করবেন। যদি সে রিজেক্ট করে ফাইন, সে তো আর আপনার কাছে ফিরে আসবে না। এই হচ্ছে ইনভাইটেশনের ব্যাপারটা, হ্যাঁ। আর আপনি যদি অ্যাপ্লাইও করেন, কেউ যদি আপনাকে নক করে, সেক্ষেত্রেও আপনি তাকে বলেন, পোলাইটলি বলেন যে ক্যান উই কন্টিনিউ ইন চ্যাটিং, ওকে, যদি চ্যাটিংয়ের মাধ্যমে ইয়ে করে কিনা, তাহলে ওইটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল হইলো। আপনি ইন্টারভিউ আপনাকে দিতে হলো না, আবার আপনার প্রজেক্টে সে, এবং অনেক ক্লায়েন্ট কিন্তু চায় শুধুমাত্র চ্যাটিংয়ের মাধ্যমেই আপনার প্রজেক্টটাকে ক্লোজ করতে বা ফ্রিল্যান্সার হায়ার করতে, হ্যাঁ। তো এক্ষেত্রে আপনি যেটা করেন সেটা হচ্ছে, যদি আপনি ইন্টারভিউ ইনভাইটেশন পান সেক্ষেত্রে ওটাকে রিজেক্ট করেন না, হ্যাঁ। বা আপনার জব স্কিলের সাথে না মিললেও তাকে পোলাইটলি বলেন যে তুমি যেটা চাচ্ছ এই স্কিল সেটটা এখন আমার জানা নাই, ইনশাল্লাহ ইন ফিউচারে কোনো এক সময় আমরা একসাথে কাজ করব। তো ডাইরেক্ট ওভাবে আপওয়ার্কের যে অপশন আছে রিজেক্ট করা, সেভাবে রিজেক্ট না করে অ্যাকসেপ্ট করে আপনি ওইটার মাধ্যমে, ওইটার মধ্যে, মেসেজের মধ্যে ওইটা এক্সপ্লেইন করে দেন যে আপনি তার জন্য কাজ করতে কমফোর্টেবল না, বা এরকম কিছু একটা। ওকে, ভেরি ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ শেয়ার করছেন। আপনি অনেক কিছু তো বলতেছিলেন, কম বেশি সব কিছু আমি কোথাও না কোথাও শুনছি। এই অ্যাপ্রোচটা আমি আজকে প্রথম শুনলাম যে ভাই আমি একটা ইন্টারভিউ পাইলাম, আমার অবজেক্টিভ হলো ক্যামেরার সামনে আপাতত আসতে পারতেছি না, তো আমি একে তো ডিক্লাইন করলাম না, ডিক্লাইন করলে অ্যালগোরিদম নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যেটা করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম এবং চেষ্টা করলাম ক্যামেরার সামনে না এসে বা মিটিংয়ে না বসে চ্যাটিংয়ে কাজটা করে ফেলা যায় কিনা। ফাইন ফাইন ফাইন, মানে এক ঢিলে দুই পাখি, কাজও পাওয়ার সুযোগ হইলো, আমার অ্যালগোরিদমও ঠিকঠাক থাকলো। আচ্ছা, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস তুলে ধরছেন ভাই, সেটা হচ্ছে কি, প্রথমত আমরা একটা মেসেজ পাইলাম যে ভাই আমি ইংরেজি পারি না, ইটস ওকে, বাট আমার কোনো কলিগ, আমার কোনো টিমমেট সে তো ভালো ইংরেজি পারে, আমি আমার ক্লায়েন্টের কনসেন্ট নিয়ে তাকে সহ নিয়ে মিটিংয়ে বসতে পারি, সে মিটিংটা ডিল করলো, কাজটা আমি করে দিলাম পরে, এটা হইতে পারে। তো আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন ভাই, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাই, স্পেশালি আমি মার্কেট প্লেস বলবো না, আমি বলবো যারা আমরা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চাই, আমি পার্সোনালি অবজার্ভ করছি যে তারা না কেন যেন একটা মানুষ প্রিফার করে, এটা আমার অবজারভেশন, যে তারা চায় না গোটা একটা টিম আমার জন্য কাজ করতে, তারা চায় ভাই আমি তোমাকে দেখছি, তোমাকে ভালো লাগছে, তোমাকে বিশ্বাস করছি, তোমার চেহারা সুন্দর লাগছে, তোমার কথা ভালো লাগছে, তোমার সাথে মন মিলছে, আমি তোমাকে কাজ দিব। তো এই জিনিসটা কি আদৌ ট্রুথ, মানে তারা কি একটা মানুষের সাথে কাজ করতে পছন্দ করে না অনেক মানুষ হইলে তারা প্রিফার করে? আচ্ছা ভাই, এখন যেটা পয়েন্ট সেটা হইলো, আমি মানে স্ট্রংলি বিলিভ করি আমাদেরকে যারা শুনছে তারাই শুনছে যারা আপওয়ার্ক আসতে চায়। যারা আপওয়ার্ক আসতে চায় এইটুকু পর্যন্ত তাদের কন্ট্রোল আছে যে ভাই ওকে ফাইন, আমি প্রোফাইল বানাবো, আমি অ্যাপ্লাই করব, আমি কানেক্ট কিনবো, তার কন্ট্রোল আছে। তার যেটা কন্ট্রোল নাই সেটা হচ্ছে এর পরের ধাপটা, ইন্টারভিউ কল পাওয়া। এবং ইন্টারভিউ কল পাওয়ার একটা সিনারিও আমরা বুঝাই দিলাম যে ইন্টারভিউ কলটা এমন হইতে পারে, তুমি আসবা, বসবা, নিজে পারলে করবা, না পারলেও একটা পার্টনার নিয়ে বসবা। ধরেন আমি প্রজেক্ট পেয়ে গেছি, প্রজেক্ট পাওয়ার পর আসলে আমাদের সাথে কি কি হয় এটা আমাদের অডিয়েন্সটা কিন্তু জানে না। আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে শেয়ার করেন। আচ্ছা, এই যে পার্টটা, জব ইন্টারভিউ দিলাম, জব পেলাম, জব পাওয়ার পরের পার্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ফ্রিল্যান্সারের জন্য, হ্যাঁ। এবং এইটা হচ্ছে চ্যালেঞ্জিং। আপনি যখন জব করছেন, হ্যাঁ, তখন কিন্তু জবটা যদি আপনি খারাপ করেন, ভুল করেন, তাহলে কিন্তু ক্লায়েন্টের একটা অপশন থাকে আপনার বাজে ফিডব্যাক দেওয়ার, এবং এই বাজে ফিডব্যাক পাওয়ার পরেই ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আপওয়ার্কের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওখানে শেষ হয়ে যায়। আচ্ছা, এগুলো নিয়ে আমার অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে। সো ওখান থেকে আমি যেটা বলছি যে আমরা তো ন্যাচারালি খুব আবেগপ্রবণ জাতি, হ্যাঁ। আপওয়ার্কে একটা কাজ পাওয়ার জন্য প্রয়োজন হলে আমরা ক্লায়েন্টকে কিডনি পর্যন্ত দিয়ে দেওয়ার মতো অবস্থা হয়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অফারটা পাওয়ার পরে, অফারটা অ্যাকসেপ্ট করার আগে ক্লায়েন্টকে ইন রিটেন আমি কি কি করব, মানে প্রজেক্টের স্কোপটা ক্ল্যারিফাই করতে হবে যে ভাই আমি তোমার জন্য এত ঘন্টা কাজ করব, তোমার কাজটা ফিনিশ করতে এত সময় লাগবে, অমুক তারিখে শেষ হবে। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করতে কত সময় লাগবে, ক্লায়েন্ট কতগুলি রিভিশন পাবে, আপনার কোন কোন জায়গাতে অ্যাক্সেস লাগবে, হ্যাঁ। এই সব বিষয়গুলি আমাদেরকে ক্ল্যারিফাই করে নিতে হবে, যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, হ্যাঁ। এবং আপনি তাকে কত সময় পর পর রিপোর্ট করবেন, এই সমস্ত ব্যাপারগুলি আপনি অফারটা অ্যাকসেপ্ট করার আগে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে নেবেন, এবং দুজনেই যেন এই জায়গাটাতে এগ্রি হন।
যদি অ্যাগ্রি থাকেন, সে যদি অ্যাগ্রি হয় তখনই আপনি অফারটা অ্যাকসেপ্ট করেন, আদারওয়াইজ আপনি তাকে আবার রিভিশন করিয়ে অফারটা নিতে পারেন। তো এইভাবে যদি আমরা করি তাহলে ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি কম হয়, ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি কম হয় এবং আমরা স্মুথলি আমাদের যেই আপওয়ার্কের জার্নিটা সেটা করতে পারবো। আপনি যদি আমার আপওয়ার্ক প্রোফাইলে যান, দেখবেন আমার ফ্রিল্যান্সার যে জব সাকসেস স্কোর সেটা 96%। তো আমি এই লম্বা সময় আমি এইটা 100 থেকে 90-র মধ্যে রাখতে পেরেছি। এটা একটাই রিজন, সেটা হচ্ছে প্রত্যেকটা জব অফার অ্যাকসেপ্ট করার আগে আমি ক্লায়েন্টের সাথে টোটাল প্রজেক্টের স্কোপটা আলোচনা করে নেই এবং তাকে অফার অ্যাকসেপ্ট করার আগে ইন রিটেনে এটা পাঠাই। সে যখন অ্যাগ্রি করে তখনই আমি আমি ওই অফারটা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, এবং এটা আপনি যদি বিগিনার হন, আপনি যদি পুরাতন হন, এটা সবারই করা উচিত। যে শুরুতে আমার ক্লায়েন্টের খুব দরকার, আমি ক্লায়েন্টকে কোনো প্রজেক্টের স্কোপ পাঠাবো না, এটা যেন না হয়। হ্যাঁ, যদি লম্বা সময় আপনি স্মুথলি ফ্রিল্যান্সিং করতে চান, প্রপার কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে খুবই গুরুত্বপূর্ণ। ভাই আরেকটা ছোট জিনিস অ্যাড করেন তো, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট অনবোর্ড হওয়ার পর ফ্রিকুয়েন্টলি মানে কেমন সময়ে তার সাথে আমাদের মিটিংগুলো হয়, বা সে কি অফেন মিটিং করে নাকি মিটিংই করে না, চ্যাটেই বলে দেয় এটা করো ওটা করো, কি হয় জিনিসটা আসলে? আচ্ছা, ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে আপনি ক্লায়েন্টকে প্রতিদিন রিপোর্ট করেন যে আজকে আমি এই কাজগুলি করব বা করেছি, এই আমার আউটকাম। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে আপনি যখন কন্ট্রাক্টটা শুরু করছেন, হ্যাঁ, প্রতিদিন তাকে একটা রিপোর্ট করেন। একটা লম্বা সময় কাজ করে গেলে তখন আপনি বুঝে যাবেন ক্লায়েন্টের কমিউনিকেশন হ্যাবিট, কখন সে ইসে থাকে। সম্ভব হলে একটা প্রজেক্টের স্কোপের মধ্যে আলোচনা করে নেন যে আমি তোমাকে সপ্তাহে একবার বা মাসে একবার রিপোর্ট করব। আর ইনিশিয়াল স্টেজে আপনি অ্যাট দ্য ব্যাক এন্ড যে কাজ করছেন এটা যেন ক্লায়েন্ট বুঝে, এজন্য আপনি প্রতিদিনই একটা কাজের রিপোর্ট পাঠান। ইনিশিয়াল স্টেজে এটা করলে আপনার জন্য খুব ভালো হবে আর কি। আচ্ছা, তার মানে আমরা প্রজেক্ট শুরু করার পরে একটা গাইডলাইন থাকে যে আমরা নেক্সট ১ মাস তোমার জন্য ভাই আমি এই যে ১০টা ভিজুয়াল আমি বানাবো বা তুমি আমাকে দিবা, আমি একটা গাইডলাইন দিব। ওইটার একটা অ্যাকসেপ্টেন্স বা হোয়াটএভার ট্রেলতে আমরা এগুলো ঠিকঠাক করতেছি, বা অফেন হয়তো আমরা গুগল মিটে বসতেছি। আচ্ছা ভাই, আমি যেহেতু আপনি মেটা মার্কেটিং নিয়ে কাজ করেন স্পেশালি, আমি নিজেও মেটা মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? লাইক ধরেন যারা ডিজাইন করে তারা ক্লায়েন্টকে একটা কাজ সাবমিট করাবো, যদি ক্লায়েন্ট বলে যে ভাই কাজটা ভালো হয় নাই, তাহলে ওর একটা স্কোপ আছে, ক্লাসটা আবার কি এডিট করে দিলাম, কারেকশন করে দিলাম। যিনি এডিটিং করেন ওনার স্কোপ আছে, যিনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, ওয়েব ডিজাইন করেন, ওনাদেরও স্কোপ আছে। বাট আমরা যারা মেটা মার্কেটিং বা গুগল অ্যাডস এই স্পেশালি পেইড অ্যাড নিয়ে কাজ করি, আমাদের কিন্তু স্কোপটা নাই। আমাদের হইলো কি, ক্লায়েন্ট কাজ দিছে, আমরা কাজ করছি, কাজ হয় নাই, তাহলে ক্লায়েন্টের ডলার চলে গেল, ক্লায়েন্ট ফেড আপ হয়ে যায়, আমার উপর খেপে। সো এইটা আমরা আমাদের একটা ভয়, আমাদের জন্য একটা টেনশনের জিনিস যারা আমরা পেইড অ্যাড নিয়ে কাজ করি। সো আপনি যখন আপওয়ার্কে এই সার্ভিসগুলো দেন, স্পেশালি যে মেটা অ্যাডের সার্ভিসগুলা, তখন এইরকম ঘটনা আপনার সাথে ঘটে কি না? ঘটলে ক্লায়েন্ট কিভাবে অ্যাপ্রোচ করে বা ক্লায়েন্ট কিভাবে জিনিসগুলো দেখে, আপনি কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এইখানে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই কিছুদিন আগে আমি আমার আপওয়ার্কে একটা ক্লায়েন্ট, যার জন্য আমি লিড অ্যাড রান করেছিলাম, এবং এটা ছিল যে সে মেটা মার্কেটিংয়ের সার্ভিস দিবে, এই সার্ভিসটা দেওয়ার জন্য সে ক্লায়েন্ট খুঁজতেছিল। হ্যাঁ, তো আমি যখন লিড অ্যাডটা রান করি একটা ছোট কান্ট্রির জন্য, বাহামার জন্য যে অ্যাডটা রান করি, এবং এই অ্যাডটা রান করে আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট প্রডিউস করতে পারিনি। হ্যাঁ, তো সে স্বাভাবিক, যেহেতু আমি একটা ভালো অ্যামাউন্টে স্পেন্ড করেছি কিন্তু আমাদের লিড আসে নাই, তো সে আমার সাথে খুব মানে রিয়েক্ট করে, এবং রিয়েক্ট করার পরে সে কন্ট্যাক্টটা এন্ড করে দেয়। তো কন্ট্যাক্ট এন্ড করে দিলে আমরা কিন্তু ক্লায়েন্ট কি ফিডব্যাক দিল সেটা দেখতে পাই না। তো আমি ক্লায়েন্টকে পজিটিভ ফিডব্যাক দেওয়ার পরে আমি দেখতে পাই যে আমাকে সে 3.8 ফিট রিভিউ দিয়েছে। তো এই যে রিভিউটা দিল, এরপরে আমি তার সাথে একটা কমিউনিকেশনে গেলাম যে দেখো, আমি তো যা যা স্ট্যান্ডার্ড প্রসিজিওর সব প্রসিজিওর মানে ফলো করেছি, কিন্তু ডিসপাইট অফ দ্যাট আমি ফেল করেছি। তো তোমার ব্যবসায় যদি কেউ আলটিমেট একটা সাকসেস চায়, সে হচ্ছে আমি তোমার মার্কেটার। কারণ হচ্ছে তোমার ব্যবসা, তুমি যদি লিড পাও, তোমার ব্যবসা যদি সাকসেসফুল হয়, তাহলে আমার এই জবটা টিকে থাকবে, আদারওয়াইজ তুমি তো আমাকে ফায়ার করছো, তাই না? তো আমি এটা তাকে বোঝাতে সক্ষম হই, এবং সে আলটিমেটলি সে ফিডব্যাকটাকে রিভিউ করে। যেহেতু তার সাথে আমার প্রজেক্টের স্কোপও ছিল এবং তাকে আমি কনভিন্স করতে সক্ষম হয়েছি যে আমি তার অ্যাকচুয়ালি সাফল্য চাই, তো সে পরে সেটা আলটিমেটলি রিভিউ করে দেখে। তো এখানে
থ্রু অ্যান্ড থ্রু কথা হচ্ছে একটাই, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা স্মুথ রাখতে হবে যে আমি এইটা করছি, এটা করব বা এটা হতে পারে। এই জিনিসগুলি যদি স্মুথ থাকে তাহলে আপনার ক্লায়েন্টের এন্ড থেকে নেগেটিভ ফিডব্যাক আসার সম্ভাবনা কম, যেহেতু মার্কেটিংটা একটা চ্যালেঞ্জিং সেক্টর। তার মানে পয়েন্ট যেটা হইলো সেটা হইলো আমরা কাজ শুরু করার আগে অর্থাৎ আমাদের অফারটা অ্যাকসেপ্ট করার আগে তাকে আমি তার যে এক্সপেকটেশান এটাকে লো করে দিব যে ভাই আমি মানে আপ্রাণ চেষ্টা করবো, আমার মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো, বিকজ এটার উপরেই তো আমার রুজি রুটি। বাট আমার হাতে সব কিছু না, তোমার অ্যাড অ্যাকাউন্ট নতুন হইতে পারে, ম্যাচিওর না, তোমার পিক্সের এখনও ম্যাচিওর না, মার্কেটে তোমার রেপুটেশন নাই, তোমার বিজনেসটাই হয়তো নতুন, কেউ তোমাকে চিনে না, তোমার প্রোডাক্টের কোয়ালিটি হয়তো ভালো না, হোয়াট এভার অনেক কিছু হইতে পারে, যেটার কারণে রেজাল্ট মানে আমি তো চেষ্টা করবো আনতে, বাট নাও আসতে পারে। সো ওই ওই এক্সপেকটেশন থেকে সে যদি না আসে তার আসলে কিছু বলার থাকে না। আচ্ছা, আমার মাথায় খুব ইনস্ট্যান্ট একটা কোয়েশ্চেন আসে, খুব কুইক কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি একটু আগে একটা অ্যামাউন্ট বলতেছিলেন যে ফর এক্সাম্পল পার আওয়ার এত ডলারে কাজ করি আমি, পার আওয়ার এত রেটে কাজ করি। সো আমরা আপওয়ার্কে গেলে দেখি যে কেউ $5 কাজ করে, কেউ আবার এমন আছে $500 নেয় পার আওয়ার, এমনও লোকজন আছে যে টপ রেটেড প্লাস যে সে হয়তো পার আওয়ার খুঁজতেছে $100, $150, $200। আর অনেকে দেখতেছি $5-10 কাজ করে। এটার মেজারমেন্টটা কেমন হওয়া উচিত? লাইক ধরুন আমি যখন নতুন আসবো মার্কেটে, আমার আসলে স্ট্যান্ডার্ড রেটটা কেমন হওয়া উচিত পার আওয়ার? আচ্ছা, নতুনদের ক্ষেত্রে নতুনরা যেটা করবে সেটা হচ্ছে নতুনদের প্যারামিটার শুরু হবে রাইজিং ট্যালেন্ট থেকে। হ্যাঁ, আপনি এশিয়া মহাদেশে যে কান্ট্রিগুলি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত কান্ট্রিতে রাইজিং ট্যালেন্টরা কেমন চার্জ করতেছে সেটা দেখবেন। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আপনি 10 জন ফ্রিল্যান্সারের প্রোফাইলে দেখলেন, 10 জনের ফ্রিল্যান্সারের রেটটাকে আপনি একটা এভারেজ করে আপনি ওইভাবে আপনার যেই আওয়ারলি রেটটা সেটাকে ফিক্স করবেন। হ্যাঁ, প্রজেক্ট বাই প্রজেক্ট ওইটা ডিপেন্ড করবে এবং আপনি যতদিন কাজ করবেন এইভাবেই আপনি দেখবেন যে এই মার্কেট প্লেসে এরপরে হচ্ছে টপ রেটেডরা কেমন চার্জ করছে, তারপরে টপ রেটেড প্লাসরা কেমন চার্জ করছে। যখন আপনি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবেন ওভাবে করে চার্জ করবেন। ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেস থেকে সাধারণত দুইটা রিজনে ফ্রিল্যান্সারকে হায়ার করে। একটা হচ্ছে তারা কম টাকায় কোয়ালিটি কাজ চায়। তো এখন আপনি যদি আন্ডার চার্জ করেন তাহলে আপনার কোয়ালিটি নিয়ে কোশ্চেন আসবে, আপনি যদি ওভার চার্জ করেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এই বিষয়টা আপনি লজিক্যালি হ্যান্ডেল করবেন। এই যে ভাই আপনি রাইজিং ট্যালেন্ট অথবা আপনাকে টপ রেটেড বা টপ রেটেড প্লাস, যেমন আমি তো জানি আপনি টপ রেটেড প্লাস, সো এই যে ক্রাইটেরিয়াগুলা এগুলা কাজ পাওয়ার ক্ষেত্রে, ধরেন কথা কথা যে রাইজিং ট্যালেন্ট সেও তো কাজ পাচ্ছে, এমন তো না সে কাজ না পেয়ে বসে আছে, সেও কাজ পাচ্ছে। আবার যিনি টপ রেটেড ইনিও কাজ পাচ্ছে, টপ রেটেড প্লাস উনিও কিন্তু কাজ পাচ্ছে। সো এই ব্যাচগুলো আসলে কাজে আসে কোথায়, বা ক্লায়েন্ট কি এই ব্যাচগুলা দেখে ডিসিশন নেয় আমি কাকে কাজ দিব বা কাকে দিব না? ব্যাচগুলি কাজে আসে আপনাকে ভিড় থেকে আলাদা করতে। হ্যাঁ, এক একটা ব্যাচ যখন আপনি অর্জন করবেন এই ব্যাচগুলি আপনাকে আপনার ক্লায়েন্টের এবং আপনার ফ্রিল্যান্সিং সাকসেসের আরও কাছে নিয়ে যাবে। যেমন আপনি এখন আপওয়ার্ক প্রোফাইল ওপেন করে প্রোফাইল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আপনাকে রাইজিং ট্যালেন্ট ব্যাচ দিচ্ছে। ওকে, রাইজিং ট্যালেন্ট ব্যাচ দিচ্ছে মানে আপনি 8-10 জন ফ্রিল্যান্সারের চাইতে একটু বেশি আলাদা। হ্যাঁ, তো ক্লায়েন্ট বুঝবে যে এই ফ্রিল্যান্সারের একটা সার্টেন কোয়ালিটি আছে। আপনি রাইজিং ট্যালেন্ট থেকে টপ রেটেড হইলেন, তার মানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এই মার্কেট প্লেস থেকে আর্ন করেছেন এবং নির্দিষ্ট পরিমাণ ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তার মানে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, তো আপনার ব্যাচটা যত বেশি আপগ্রেড হবে, অর্থাৎ আপনি টপ রেটেড প্লাস হইলেন বা এক্সপার্ট রেটেড হইলেন, আপনি যখন এক্সপার্ট রেটেড হবেন বা টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হবেন তখন ক্লায়েন্টরাই ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। হ্যাঁ, যেহেতু আপনি একটা সার্টেন লেভেল অর্জন করেছেন। টপ রেটেড প্লাস ব্যাচ পেতে হলে আপনাকে 1 বছরে $10,000 আর্ন করতে হবে, মানে 12 মাসে $10,000 আর্ন করতে হবে এবং বড় প্রজেক্টে কাজ করতে হবে। তো আপনার যখন বড় প্রজেক্ট হ্যান্ডেল করার একটা এক্সপিরিয়েন্স হলো, আপনি $10,000 আর্ন করলেন, তার মানে ক্লায়েন্ট বুঝবে উনি তো অবশ্যই একজন এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার হু ক্যান ডেলিভার দ্য রেজাল্ট। হ্যাঁ, এবং এই যে আমি যে ইনভেস্টমেন্টের কথা বললাম যে আপওয়ার্ক ইনিশিয়াল স্টেজে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, এই ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে। আপনি যখন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন আপনি যখন মাসে 1,000, $1,200 বা $2,000 আর্ন করছেন তখন কিন্তু আপনি ইজিলি ওই যে মাসে যে $20 আপনার
প্লাস পারচেস করার জন্য কিনতে হচ্ছে, এটা আপনি কিন্তু ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন, হ্যাঁ? এবং আপনার অটোমেটিকলি ইনভাইটেশন আসবে প্রচুর, সেখান থেকে আপনি কাজ পাবেন, হ্যাঁ? তখন ওই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার আর গায়ে লাগবে না, হ্যাঁ? তো এই ব্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা লং টাইম সাস্টেনেবিলিটির জন্য, এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, লং টাইম আপনাকে ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিয়ে যেতে হবে। এই ব্যাচগুলি ধরে রাখতে হলে আপনার জব সাকসেস স্কোর কিন্তু 90%-এর উপরে হতে হবে। সো এটা গুরুত্বপূর্ণ যে আপনি একটা লম্বা সময় ধরে ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিয়ে যান। রাসেল ভাই, আমি এটা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যদি এখন আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করেন তাহলেই রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাচ্ছেন। আর যদি আপনি $1,000 আর্ন করেন তাহলে পাচ্ছেন হচ্ছে টপ রেটেড যে ব্যাচটা সেটা। আর টপ রেটেড প্লাস ব্যাচটা পেতে হলে আপনাকে বছরে $10,000 আর্ন করতে হবে। আর এক্সপার্ট ভ্যাটের যে ব্যাচটা, এটা পেতে হলে আপনাকে আপওয়ার্ক থেকে ইনভাইটেশন পেতে হবে এবং আপনার খুব ভালো একটা রেপুটেশন, অ্যাটলিস্ট হয়তো $1,000,000 আর্ন করতে হবে মার্কেট প্লেস থেকে। এরকম একটা রেপুটেশন থাকলে আপনি এক্সপার্ট ভ্যাটের ব্যাচটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমরা যখন আপওয়ার্কে যাই, নর্মালি আমি আপওয়ার্কে গেলাম, আপওয়ার্কে গিয়ে আমি একটা প্রোফাইল সার্চ করা মাত্র আমরা প্রথমে যেটা দেখি যে ধরেন আহ, আবুল হান্নান রশিদ, এগুলো একটা মানুষের নাম, নিচেই থাকে একটা নাম্বার যে ভাই 96% জব সাকসেস স্কোর রেট বা 80% স্কোর রেট। এই যে পার্সেন্টেজটা, এই 100% মেনটেন করার জন্য আমাদের কি করা উচিত? 100% মেনটেন করতে না পারলে কি হয়, অনেকের দেখি নেমে আসে 90%, 80%। এটা রিগেইন করা যায় কিনা? জব সাকসেস স্কোরটা একটা লম্বা সময়, জব সাকসেস স্কোরটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার প্রপার কমিউনিকেশন, হ্যাঁ? আপনি শুরুতেই প্রজেক্টের স্কোপটা ক্লিয়ার করেন, হ্যাঁ? ডেডলাইন যখন আপনি নিবেন যে ভাই তোমাকে কাজটা আমি 7 দিনের মধ্যে কমপ্লিট করে দিব, সেই কাজটা কমপ্লিট করতে যদি 7 দিন সময় লাগে, তার কাছ থেকে 9 দিন সময় নেন। মানে আপনি দুইটা দিন বেশি সময় নেন, হ্যাঁ? ওকে। তারপরে তার কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আপনার আছে, কি কি অ্যাক্সেস রিকোয়ারমেন্ট আছে, এই জিনিসগুলি ইসে নেন। আপনার রেজাল্ট কি আসতে পারে, হুম? আমরা অনেক সময় ওভার প্রমিস করি, ওভার প্রমিস করা থেকে সাবধান থাকবেন। আপনি আপনি যেই রেজাল্টটা প্রডিউস করতে সক্ষমতা আপনার আছে ঠিক সেইটুকুর মধ্যেই বলার চেষ্টা করেন, যেন ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। এটা হচ্ছে আপনার জব সাকসেস স্কোরটা ধরে রাখার জন্য। আপনার জব সাকসেস স্কোর যদি নেমে যায় 90 নিচে, তাহলে কিন্তু আপনার যে ব্যাচ আছে সে ব্যাচ কিন্তু চলে যাবে। এখন কোনো কারণে যদি আপনার জব সাকসেস স্কোর নেমে যায়, আমাদের যেটা প্রবণতা সেটা হচ্ছে আমরা প্যানিক হয়ে যাই। প্যানিক হয়ে আমরা ফেক রিভিউ কেনার চেষ্টা করি, বিভিন্ন ইলিগেল পন্থা প্রয়োগ করার চেষ্টা করি। তো সেটা না করে আপনি কম্পোজ থাকার চেষ্টা করেন। আপনি যতটা সম্ভব কাজে মনোযোগ দেন, বেটার কোয়ালিটি কাজ ক্লায়েন্টকে দিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি কোনো ক্লায়েন্টের সাথে খুব ভালো রিলেশন থাকে তাহলে বলেন যে দেখো একটা মিসহ্যাপ হয়েছে, এটা হওয়ার কারণে আমার এই জব সাকসেস স্কোরটা নেমে গেছে, তুমি এই প্রজেক্টটা এন্ড করে আমার প্রজেক্টটা আবার শুরু করো। তাহলে দেখবেন আপনার যে জব সাকসেস স্কোরটা এটা আবার চলে আসবে। এক্ষেত্রে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার এটা নামলে আবার উঠেও যাবে ইনশাল্লাহ। ধরেন আমি আমার জব সাকসেস স্কোর ঠিকঠাক রেখে কাজ করা শুরু করলাম, তাহলে কি হবে? আমি কিছু রেভিনিউ হয়তো জেনারেট করব, কিছু পেমেন্ট হয়তো পাওয়া শুরু করব। এখন আমাদের দেশে একটা মানে আমরা আমরা বেশ একটা ট্রেন্ডি কথা আছে যে দেশে তো পেপাল নাই, পেপাল থাকলে ফ্রিল্যান্সিংয়ের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাইতো, এরকম একটা কনসেপ্ট আছে। এন্ড দিন শেষে পেপালের প্রশ্নটা কখন আসে? পেপালের প্রশ্নটা তখনই আসে যখন আমি আসলে আপওয়ার্কে আমি সাকসেসফুল হয়েছি বা আপওয়ার্কে আমি কাজকর্ম করতে পারছি। সো ধরেন এই যে পেপাল নাই, এটা কি আদৌ ইম্প্যাক্ট ফেলে আপওয়ার্কে, বা আমাদেরকে আর কোনো পেমেন্ট মেথড নাই যেটার মাধ্যমে আমি আপওয়ার্কের টাকা দেশে আনতে পারি? আচ্ছা, আপওয়ার্কের পেমেন্ট আনার জন্য আপনি ডাইরেক্ট ব্যাংক এবং পেওনিয়ার ছাড়া বর্তমান এই সময় পর্যন্ত, মানে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি এই এই যে ব্যাংক এবং পেওনিয়ার ছাড়া অন্য কোনো পেমেন্ট মেথডে বাংলাদেশে টাকা আনতে পারবেন না। কিন্তু আমি একটু অ্যাড করতে চাই, আপনারা অনেকে হয়তো মার্কেট প্লেসের বাইরে কাজ করে, তারা পেমেন্ট আনতে চায়।
তো যেকোনো মানে এই ধরনের পেমেন্ট মেথড, নতুন কোনো পেমেন্ট মেথড ইউজ করার আগে এদের রেপুটেশন কেমন এগুলো একটু ভালো মতো দেখে নেওয়া উচিত। যেমন আমি আমার আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের জন্য ওয়াইজের মাধ্যমে একটা পেমেন্ট এনেছিলাম। তো আমার ওয়াইজটা হঠাৎ করেই ব্যান হয়ে যায়, ওখানে এখনও আমার $200 মতো আটকে আছে। তো এই ক্ষেত্রে সবাইকে একটু কেয়ারফুল থাকার অনুরোধ করবো আর কি। ভাই এখানে আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হলো প্রপার ওয়েটা নিয়ে তো আমরা কথাবার্তা বলছি যে প্রপার ওয়েটা কেমন হওয়া উচিত। যেটা আমরা কথা বলি নাই সেটা হচ্ছে অ্যাভারেজে প্রতিদিন কয়টা প্রপোজাল পাঠানো উচিত? আচ্ছা, প্রতিদিন চাইলে আপনি তো অনেক প্রপোজালই পাঠাইতে পারেন। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে আপনি ২ থেকে ৩ টার বেশি প্রপোজাল না পাঠানোটাই বেটার। এবং ২ থেকে ৩ টার বেশি আপনি প্রপোজাল চাইলেও পাঠাতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের জন্য একটা চেকলিস্ট আছে। যেমন আপনি ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্টের হায়ারিং রেট 80% এর উপরে আছে কিনা, ক্লায়েন্টের রিভিউ রেটটা আপনার 4.5 এর উপরে আছে কিনা, সে রেড ফ্ল্যাগ ক্লায়েন্ট কিনা। তো এরকম যদি আপনি বাছাই করে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি দেখা যায় দিনে ২ থেকে ৩ টার বেশি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা অবশ্যই স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করি যে আপনি আপনার চেক লিস্টে যারা ম্যাচ করে শুধুমাত্র তাদের জবেই অ্যাপ্লাই করেন এবং যত দ্রুত সম্ভব হয় অ্যাপ্লাই করেন। তো ২ থেকে ৩ টার বেশি অ্যাপ্লাই না করাটাই বেটার। তাইলে ভাই আপনার কাছে এখন আমার নেক্সট প্রশ্ন, সেটা হইল ধরেন একটা মানুষ জব করে, আমি যেটা দেখি আর কি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে লাইক ধরেন আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে ট্রেনিং করাই। তো আমার ট্রেনিং প্রোগ্রামগুলোতে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেট করে মেজরিটি হয় কি এমন যে তারা চাকরি করে। এবং আমি যখন জিজ্ঞাসা করি আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, তখন তারা যেটা বলে, ভাই একটা চাকরি দিয়ে হচ্ছে না, যে অবস্থা একটা চাকরি দিয়ে হচ্ছে না, আমি চাই পাশাপাশি একটা সাইড হাসেল করতে। আবার আপনি এইমাত্র বললেন যে আপুয়ার খাওয়া উচিত একটা বিজনেস মাইন্ডসেট, একটা প্রপার বিজনেস মাইন্ডসেট নিয়ে আসা উচিত। তাহলে আপনার সাজেশন কি, যারা জব করে রাইট নাও, জবের পাশাপাশি যদি সে চিন্তা করে যে আমি আপুয়ারকে একটু সময় দিব রাতের বেলা অফিস থেকে গিয়ে, এই মাইন্ডসেট রাখা উচিত নাকি জব ছেড়ে দিয়ে চলে আসা উচিত, নাকি জবের পাশাপাশি চেষ্টা করে সাকসেস পাওয়ার পর জব ছাড়া উচিত, কোনটা করা উচিত? আচ্ছা, কেউ যদি জব করে থাকে, জব ছেড়ে দিয়ে কখনোই ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত না। কারণ আপনার এই ফ্রিল্যান্সিংয়ে, বিশেষ করে আপওয়ার্কের ফ্রিল্যান্সিংয়ে আপনার সফল হতে কত সময় লাগবে এই বিষয়টা কিন্তু সার্টেন না। সো আপনি জবের পাশাপাশি চেষ্টা করেন, যেহেতু আপনি দিনে জব করছেন, আপওয়ার্কে রাতে ক্লায়েন্ট আছে এবং রাতে যথেষ্ট ক্লায়েন্ট আছে, আপনি রাতে এটাকে সাইড হ্যাসেল হিসেবে ট্রাই করেন। যতক্ষণ পর্যন্ত আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার না হচ্ছেন এই মার্কেট প্লেসে এবং আপনি যথেষ্ট কনফিডেন্ট না পাচ্ছেন যে না আমি এখন প্রতি মাসে একটা সার্টেন লেভেল অফ আর্নিং করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার জব ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত না। আচ্ছা, এইমাত্র বললেন যে ১০-১২টা ক্লায়েন্ট না হওয়ার আগে জব ছাড়া উচিত না। এইখান থেকে আমার মনে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি একটা ক্লায়েন্ট আজকে পাইলেন। ইউজুয়ালি আপওয়ার্কের ক্লায়েন্টগুলো কেমন হয়? এটা প্রশ্ন করতেছি আমি। ক্লায়েন্ট কি একটা কাজই দেয়, সেই কাজটা শেষ করার পর আল্লাহ হাফেজ টাটা বাই বাই? নাকি সে লং টার্ম আপনার সাথে কাজ করে, বা সে একটা কাজ আপনাকে দিয়ে করাইলো, সেম কাজ তার ৬ মাস পরে করতে হচ্ছে, সে কি আপনার কাছে ফিরে আসে, নাকি সে আবার নতুন করে হায়ার করে? আপওয়ার্কে 30 থেকে 40% ক্লায়েন্ট হচ্ছে রিটার্নিং ক্লায়েন্ট, হ্যাঁ? এবং এটা কিন্তু আবার ডিপেন্ড করে আপনি কি সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ? তো এই যে বারবার জব পোস্ট করে বারবার ফ্রিল্যান্সার হায়ার করাটা কিন্তু একটা হ্যাসেল, হ্যাঁ? আপনার বারবার ইন্টারভিউ নিতে হয়, ৪-৫ জন ফ্রিল্যান্সারদের মধ্যে থেকে ইন্টারভিউ নিয়ে একজনকে বাছাই করতে হয়। তো আপনি যদি ক্লায়েন্টকে বেটার সার্ভিস দিতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে ফিরে ফিরে আসবে আপনার কাছে। আর কিছু কিছু সার্ভিস হচ্ছে লং টাইম বেসিসে চলে, যেমন ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টর, যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে কাজটা, যে নিয়মিত ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস বা পোস্ট আপলোড দিয়ে যাওয়া, এগুলো হচ্ছে লং টাইম। আর কিছু কিছু কাজ হয় জাস্ট প্রজেক্ট বাই প্রজেক্ট বেসিস। তো সেক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাছে ফিরে ফিরে আসবে। আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। আপওয়ার্কে আমি একটা ক্লায়েন্টের জন্য দীর্ঘ ৬ বছর কাজ করেছি, হ্যাঁ? তো সে যখন একটা নতুন বিজনেস পারচেস করলো, সেই বিজনেসটা পারচেস করার শুরু থেকে তখন সে আমাকে হায়ার করলো এবং আমি তার এসওপি রেডি করা থেকে শুরু করে একদম স্ক্র্যাচ থেকে তার এই বিজনেসটাকে আমি এই ৬ বছরে একটা সার্টেন লেভেল অফ আর্নিং পর্যন্ত নিয়ে গেছি, হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। আপনি যদি ক্লায়েন্টকে বেটার সার্ভিস দিতে পারেন
তাহলে ক্লায়েন্ট আপনাকে লং টাইম বেসিসে রাখবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই আপওয়ার্কের ক্লায়েন্টরা কিন্তু একটা সময় আপনার জন্য রিমোট জবের অপরচুনিটি নিয়ে আসবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের সাথে ভালো রিলেশন বিল্ড আপ করতে পারেন, ক্লায়েন্টের কিন্তু নানান রকম বিজনেস থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে তার যদি অনলাইনে দেওয়ার মতো কোনো সার্ভিস হয়, সেই সমস্ত সার্ভিসের জন্য আপনাকে কিন্তু রিমোট জবের জন্য সে হায়ার করবে। বর্তমানে আমি যে রিমোট জবগুলি করছি, এগুলোর বেশিরভাগই কিন্তু আমার আপওয়ার্কের ক্লায়েন্টের থ্রুতে আসা। সো এটা একটা বিষয় যে আপনি সবসময় ক্লায়েন্টকে মানে বেটার সার্ভিসে যা চাচ্ছে তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটা ট্রাস্ট গেইন করার চেষ্টা করবেন, যেন অন আপওয়ার্ক এবং অফ আপওয়ার্কও যেন সে আপনার সাথে একটা রিলেশনে থাকে। এখন ভাই আপনি একটু আগে একটা কথা বলছেন যে ফর এক্সাম্পল আপনি একটা লোগো ডিজাইন করে দিছেন। এখন আমরা এভাবে যদি চিন্তা করি একটা লোগো ডিজাইন কেমন হয়, লোগো ডিজাইনের কাজ কেমন হয় যে একটা কোম্পানি নতুন ফর্ম হচ্ছে বা সে একটা কোম্পানি আরেকটা কোম্পানি ফর্ম করতেছে, একটা লোগো তো ভাই সারা জীবনের জন্য বানায় মানুষ। তার মানে আপনি লোগো ডিজাইনার হইলে আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে কোন ধরনের স্কিল নিয়ে আমার মার্কেট প্লেসে যাওয়া উচিত। সো আমি যদি লোগো ডিজাইনার হই তাইলে আমার কাছে মনে হয় যে একটা ক্লায়েন্ট 2, 4, 5, 10 বছরে আমাকে একবার হায়ার করবে। আবার ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, এক্সাম্পল দিলাম। মানে একটা ওয়েব ডেভেলপমেন্ট কেমন, এই কাজটা একবার শুরু হলে বছরখানেক ধরে এই প্রজেক্টটা চলে। তার মানে আপনি একবার শুরু করলে অলমোস্ট 1 বছরের কাজ মোটামুটি আপনার কনফার্ম। আবার তাকে কিন্তু ওই ওয়েবটাকে মেনটেন করা লাগে, মেনটেন করতেও তার একজন ডেভেলপার লাগে। সো আপনি মোটামুটি একটা লম্বা সময় তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন। আবার ধরেন আমরা যদি মেটা মার্কেটিংয়ের কথা চিন্তা করি, প্রত্যেক মাসে তাকে ক্যাম্পেইন করতে হচ্ছে, নয়তো তো তার আসলে দিন শেষে রেভিনিউ জেনারেট হচ্ছে না। সো এটা আমার একটা চিন্তা ভাবনা আর কি। এখন আপনি আপনার এক্সপার্টাইজ থেকে আমাদেরকে সাজেশন দিবেন যে কি বুঝে আসলে আমার স্কিল গেইন করা উচিত। মানে জিনিসটা এমন না আমরা এখন আপওয়ার্কে নাই, আমরা আরো আরো আগে, আপওয়ার্কের আরো অনেক আগে, যে আমি আপওয়ার্কে আসবো অথবা আমি মার্কেটে স্কিল বিক্রি করতে আসবো, কোন কনসেপ্ট মাথায় রেখে স্কিলটা শেখা উচিত? শুধুমাত্র আপওয়ার্ক না, ফ্রিল্যান্সিং শুরু করার আগে বেশিরভাগ আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে স্কিল চয়েস করার ক্ষেত্রে। তো আমরা স্কিল চয়েস করার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে অমুক ভাই এটা করে সাকসেসফুল হয়েছে, আমরা ওই স্কিলটাতে চলে যাই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা মার্কেট রিসার্চটা ভালো মতো করি না। আমরা যখন ফ্রিল্যান্সিং করার জন্য স্কিল চয়েস করব, তখন আমাদেরকে 4টা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ? প্রথম কথা হচ্ছে যে মার্কেট প্লেসে ওই স্কিলটার ডিমান্ড এবং সাপ্লাই, হ্যাঁ? মানে মার্কেট প্লেসে এটা ডিমান্ড কেমন, সাপ্লাই কেমন, আর্নিং অপরচুনিটি কেমন, আমি কি ওই স্কিলটাকে তাতে প্যাশনেট কিনা, হ্যাঁ? এবং 4 নাম্বার হচ্ছে এই যে স্কিলটা আমি শিখবো, এই স্কিলটা 5 বছর পরে, 10 বছর পরে এআই দ্বারা রিপ্লেসেবল কিনা। এই জিনিসগুলি খেয়াল করে আমাদেরকে স্কিল চয়েস করতে হবে। এখন আমি একটা উদাহরণ দেই। আমরা দেখা যায় মানে খুব শুনতে খুব রোমান্টিক লাগে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং অনেকেই শিখি। কিন্তু দেখেন এই যে ফেসবুক মার্কেটিংটা, এটা কিন্তু স্যাচুরেটেড একটা মার্কেট, এবং এই যে ফেসবুক মার্কেটিং শিখে অনেকে ফ্রিল্যান্সিংয়ে আসতেছে এবং সবাই ফেসবুক মার্কেটিং পারে এবং মার্কেট প্লেসে কিন্তু এটা একটা স্যাচুরেটেড হয়ে গেছে, হ্যাঁ? অনেকেই, এবং এখানে কম্পিটিশনটা অনেক বেশি। তো এইভাবে খেয়াল করে একটু বুঝে শুনে স্কিল চয়েস করতে হবে যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোনো একটা স্কিল শিখছেন। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেন রিপিটেডলি হায়ার হন, এই ধরনের কোনো একটা স্কিল আপনার শেখা উচিত। ফর এক্সাম্পল, আপনি লোগো ডিজাইন শিখলেন। এই লোগো ডিজাইনটা তো একটা কোম্পানি কিন্তু যখন ফর্ম হয় তখন লোগোটা সে একবারই ডিজাইন করে। সে হয়তো 2 বছর 3 বছর বা তার লাইফ টাইমে সেই লোগোটা আর কখনোই রিডিজাইন করে না। তো আপনাকে এমন স্কিল চুজ করতে হবে যেইটার আপনার ক্লায়েন্টের অফেন প্রয়োজন হয়। এরকম একটা স্কিল আপনি চয়েস করেন যেন আপনি বারবার হায়ার হন। ধরেন আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি আপওয়ার্কে কাজ করা শুরু করছি। কাজ করা শুরু করার পর আমি মোটামুটি ভালোই করতেছি। ফর এক্সাম্পল আমি টপ রেটেড হয়ে গেছি। আরও বছরখানেক কাজ করার পর টপ রেটেড প্লাস হয়ে গেছি। আমি একজন মানে সাকসেসফুল ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। আমার কি এখন একটা এজেন্সি মোডে যাওয়া উচিত কিনা? যদি যাইতে চাই কিভাবে যাব? জি, অবশ্যই। আপনি যখন ইন্ডিভিজুয়ালি একজন সফল ফ্রিল্যান্সার, তার মানে আপনি টপ রেটেড বা টপ রেটেড ফ্রিল্যান্সার হচ্ছেন, টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হচ্ছেন, আপনার অবশ্যই এজেন্সি মোডে চলে যাওয়া উচিত। একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কিন্তু আপনার দিনে 24 ঘন্টা সময় হাতে থাকে। এখন আপনি যদি আওয়ারলি রেটও বাড়ান, তাহলে আপনি বাড়াইতে, বাড়াইতে কত পর্যন্ত যাবেন? আপনার আর্নিংটা কিন্তু একটা জায়গায় এসে থেমে যাবে। এখান থেকে যদি আপনি আপনার আর্নিংটাকে আরও বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কের যে এজেন্সি মোড আছে সেখানে যেতে পারেন এবং
এজেন্সি তৈরি করার জন্য এটা খুবই ইজি একটা প্রসেস। হ্যাঁ, আপনি জাস্ট আপওয়ার্কের জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি ফলো করলেই আপনি এজেন্সিটা ওপেন করতে পারেন। এজেন্সি ওপেন করতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার রেপুটেশনটা কিন্তু এজেন্সিতে নিয়ে যাবেন। মানে আপনি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, আপনার এজেন্সিটার যে ওনার আপনি হবেন, মানে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এই এজেন্সিটা ওন করে। দ্যাট মিনস যে আপনি কিন্তু এই এজেন্সিটা একদম ব্র্যান্ড নিউ হিসেবে শুরু করতেছেন না। আপনার যে রেপুটেশনটা, টপ রেটেড প্লাস রেপুটেশনটা, এটা কিন্তু আপনার সাথে যাচ্ছে। এখন আপনি যদি এর মধ্যে আরও ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারকে টানেন যারাও টপ রেটেড প্লাস বা টপ রেটেড, তাদেরকে টানেন, তাহলে আপনার একটা স্ট্রং একটা টিম হইলো। এবং এই যখন এজেন্সি আপনি আহ, আহ, তৈরি করলেন তখন আপনার অপরচুনিটি কিন্তু মিলিয়ন ডলারের। আমি আপওয়ার্কে এমন এজেন্সি দেখেছি যারা মিলিয়ন ডলার্স অফ রেভিনিউ জেনারেট করেছে তাদের এজেন্সির থ্রুতে। আচ্ছা, নতুনদের মধ্যে ভাই আবার ২ রকম নতুন আছে। কেমন ২ রকম নতুন? কিছু ছেলেপেলে ঢাকা শহরে থাকে, চট্টগ্রাম শহরে থাকে, সিলেট শহরে থাকে। শহুরে ছেলেপেলে একটু পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, চাচ্ছে ডিজিটালে কিছু করতে, যেটা আমরা ২০২০ কোভিডের আগে হয়তো হয়তো ফ্রিল্যান্সিং জিনিসটা নেগলেক্ট করতাম, বাট এটা কিন্তু চেঞ্জ হয়েছে, সিনারিও চেঞ্জ হয়েছে। এখন ফ্রিল্যান্সিং করি বললে একটা পজিটিভ ভাইব আছে এখন। আবার আরেক ধরনের ছেলেপেলে আপনি পাবেন যারা একটু গ্রামের দিকে থাকে, অতটা হয়তো এডুকেটেড না, ওইভাবে হয়তো হয়তো করছে, একটু পড়াশোনা করছে, বাট আহামরি অনেক পড়াশোনা করে নাই। এই মার্কেট প্লেসগুলা কি শুধুই শহুরে ছেলেপেলেদের জন্য, নাকি গ্রামের ছেলেদের জন্য এটা ওপেন, বা তারাও চাইলেই আসলে কিছু করতে পারে? ফ্রিল্যান্সিং সবার জন্য ওপেন, গ্রামের ছেলেদের জন্য, শহরের ছেলেদের জন্য। ইভেন আমি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, রুরাল এরিয়ার ছেলেপেলেরা শহরের ছেলেপেলেদের চেয়ে আরও অনেক বেশি ভালো করছে। তাদের অনেক রকম চ্যালেঞ্জ আছে, ঠিকমতো বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট থাকে না, ডুয়েল কারেন্সি কার্ডের একটা ইস্যু আছে। ডিসপাইট অফ দ্যাট তারা শুধুমাত্র তাদের ডিসিপ্লিন এবং প্যাশন, এই দুইটার কারণে শহুরে ছেলেদের চাইতে অনেক বেশি ভালো করছে ফ্রিল্যান্সিং। কারণ শহরে ছেলেদের একটা অপশন আছে, যেমন একটা স্টুডেন্ট চাইলে একটা সুপার শপে বা কোনো একটা পার্ট টাইম জব সে করতে পারতেছে, সে ভালো দুইটা টিউশনই করতে পারতেছে। কিন্তু গ্রামের ছেলেদের হাতে এই অপরচুনিটিটা কম, এই জন্য তারা এই জায়গাটাতে লেগে থাকে। এবং আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স করাই এবং অনেকের সাথে আমার ওয়ান টু ওয়ান একটা কানেকশনের সুযোগ হয়েছে, আমি দেখেছি আহ, প্রত্যন্ত অঞ্চলের ছেলেপেলেরা ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালো করছে। তো আমি এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে কি, লাইক, মানে আমি আসলেই মেসেজটা দিতে চাই যে আপনি হয়তো গ্রামে থেকে অপরচুনিটি পান নাই, আপনার কাছে মনে হয়েছে, বাট এটা একটা অপরচুনিটি আপনার জন্য, মানে সিমিলার কাইন্ড অফ অপরচুনিটি। আমি ঢাকা শহরে বড় হয়েছি ভাই, আমারও ওই সেম ইন্টারনেট, সেম ল্যাপটপ, ওই সার্চ করবো upwork.com-ই, আপনিও কিন্তু সার্চ করবেন upwork.com-ই, সেম সিমিলার আমাদের অপরচুনিটি। শুধু কার প্যাশন আছে, কার ডেডিকেশন আছে, কে সময় দিচ্ছে, কে সিরিয়াস, কে লেগে আছে, এটার উপরে ডিপেন্ড করে আসলে কে সাকসেস পাবে, কে পাবে না। সো শহুরে ছেলে পেলে গ্রামের ছেলেপেলের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, রাইট? সো আমরা ভাই মোটামুটি আমাদের পডকাস্টের শেষের দিকে আসি। শেষের দিকে এসে আমি 2টা প্রশ্ন আপনাকে করবো, একটা পজিটিভ প্রশ্ন, একটা নেগেটিভ প্রশ্ন। সো পজিটিভ প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি তো আপওয়ার্ক নিয়ে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে কীভাবে আসলে আপওয়ার্কে সাকসেস পেতে হয়। সো আপনার কাছ থেকে শিখে অলরেডি সাকসেস পাইছে এরকম 2টা একটা এক্সাম্পল আমাদেরকে দেন, যে তাদের জার্নিটা। ওকে, আমরা ভাই আমাদের পডকাস্টের একদম লাস্ট স্টেজে আছি। সো লাস্টে এসে আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরেন আপনি আজকে 2013 সালে আবার পৌঁছায় গেছেন, এবং 2013 সালে না, মানে ধরেন আপনি 2025-এ আছেন, বাট ওই 2013 সালের সিচুয়েশান যে আপনার কাছে জব নাই, জব চলে গেছে, এখন আপনার কিছু একটা করতে হবে, আপনি জানলেন আপওয়ার্ক আছে, এবং আজকে আপনি নলেজ নিয়ে আসছেন। এর আগে আপনার নলেজ ছিল না, কিন্তু আপনার কাছে নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স বাট নলেজ আছে আপনার কাছে। এখন এই নলেজ থাকার পর, আমি কেন এই কথাটা বলতেছি, বিকজ আপনি 13 সালে হয়তো মেন্টর পান নাই, বাট আমরা তো পাচ্ছি, আমরা তো পডকাস্টে তো জানাচ্ছি যে নলেজ দিচ্ছি আমরা। সো এই 2025 সালে আপনি যদি আপনার আপওয়ার্ক জার্নি আবার শুরু করতেন, এবং আপনি যদি এরকম টার্গেট নিতেন যে আমি 2 বছরের মধ্যে টপ রেটেড প্লাস হব, সো আপনার স্টেপ বাই স্টেপ প্ল্যানটা কি হইতো? এটা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। যদি আপনি 2025-এ এসে আমি যদি ফ্রিল্যান্সিং নতুন করে শুরু করি, তাহলে প্রথমেই আমি এআই নিয়ে কাজ করতাম। হয়তো আমি
এআই এজেন্ট বিল্ড আপটাকে আমি স্কিল হিসেবে শিখতাম। তারপরে আমি মার্কেট প্লেসের বাইরে এই সার্ভিসটা দিয়ে আমার একটা ক্লায়েন্ট বেস তৈরি করার চেষ্টা করতাম। 10 থেকে 12টা ক্লায়েন্ট আমি মার্কেট প্লেসের বাইরে, যেন আমার এই সার্ভিসটা দেওয়ার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হয়, যেন আমি মার্কেট প্লেসে গিয়ে প্রথমেই ব্ল্যান্ডার না করি, প্রথমে ভুল করে না ফেলি। এরপর আমি আপওয়ার্কে প্রোফাইল ওপেন করতাম। প্রোফাইল ওপেন করে আমি ডিসিপ্লিন ওয়েতে যেভাবে অ্যাপ্লাই করলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে সেভাবে অ্যাপ্লাই করে আমি জব পাওয়ার চেষ্টা করতাম। এবং আমার যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টগুলি আছে এই ক্লায়েন্টগুলিকে আমি মার্কেট প্লেসে নিয়ে এসে রেপুটেশনটা বিল্ড আপ করার চেষ্টা করতাম, যেন আমার একটা রিভিউ এখানে চলে আসে। এভাবে করেই আমি আপওয়ার্কে আবার নতুন করে যদি আমার শুরু করতে হয় আমি বারবার এভাবেই শুরু করব, যতবার আমাকে শুরু করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। এটা ফলো করেই আমরা আসলে আপওয়ার্কে যতবার সম্ভব সফল হতে পারি আর কি। ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে এসে মানে এই যে ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো দিলেন। আমি আবারও বলতেছি ভাই, মানে আমি নিজেও অনেক ইনফরমেশন আজকে আমি প্রথম পাইছি। সো আমি 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 মনে করি জানেন, আমার পডকাস্ট শুরু করা সব থেকে যেটা আমার সাকসেস স্টোরি সেটা হচ্ছে আমি অনেক সাকসেসফুল মানুষের সাথে বসতে পারতেছি। যেমন ধরুন আজকে এই পডকাস্ট না থাকলে হয়তো আপনার সাথে আমার দেখা হইতো না, হয়তো আমাদের বসা হইতো না, হয়তো আপনার নলেজগুলো আমি ট্রান্সফার করে আনতে পারতাম না, আমার অডিয়েন্সের কাছে পাঠাইতে পারতাম না। সো আমরা আমাদের পডকাস্টে, যেহেতু আমাদের পডকাস্টের নাম দ্য গ্রোথ পডকাস্ট, আমরা চেষ্টা করতেছি যারা অলরেডি গ্রোথকে হ্যাক করে ফেলছে তাদের কাছ থেকে তাদের গ্রোথ হ্যাকিংয়ের গল্পগুলো আমাদের অডিয়েন্সের কাছে জাস্ট ট্রান্সফার করে দেয়ার। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য এবং দ্য গ্রোথ পডকাস্টে গ্রোথের গল্প শোনানোর জন্য। ফাইনালি আমরা আমাদের আজকের এই এক্সাইটিং পডকাস্টটা শেষ করলাম এবং আমার ধারণা আপনারা যারা আমাদের আজকে এই পডকাস্টটা দেখছেন, আপনার আপওয়ার্কের ক্যারিয়ারে হিউজ একটা পরিবর্তন আসবে। আপনি যদি আপওয়ার্কে ট্রাইং মুডে থাকেন যে আমি আপওয়ার্কে ট্রাই করতেছি, ভাই বিলিভ করেন আমাদের টোটাল পডকাস্টে, আমার এই দ্য গ্রোথ পডকাস্ট, এই দ্য গ্রোথ পডকাস্টের ইউটিউব চ্যানেল আপনি দুইটা আপওয়ার্কের পডকাস্ট পাবেন, যেখানে আমি দুইজন টপ রেটেড আপওয়ার্ককে দিয়ে বেসিক্যালি আপনাদের কাছে নলেজ পাঠাইছি। এবং বিশ্বাস করেন ভাই, এই নলেজগুলো আপনি যদি নেন, আপনি যদি এই নলেজগুলাই অ্যাপ্লাই করেন, আমার ধারণা আপনি আপওয়ার্কে এতদিন যে ব্যর্থতা নিয়ে বসে আছেন, এই ব্যর্থতা ফাইনালি সার্থকতায় কনভার্ট হবে। সো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভ্যালুয়েবল সব কন্টেন্ট নিয়ে আসতে এবং এমন সমস্ত ভ্যালুয়েবল গেস্টকে নিয়ে আসতে যারা আপনার লাইফে ভ্যালুয়েট করতে পারবে। সো আজকের পডকাস্টে আমি এখানেই সাইন অফ করতেছি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো ভ্যালুয়েবল পডকাস্টে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং গ্রোথ মাইন্ডসেট নিয়ে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।